মোবাইলে একটা হিন্দি গান চালিয়ে দুজন নাইট গার্ড রাতের বাংলার বোতলটা শেষ করছিল। একদিকে টিফিন বক্সে রাখা রুটি আর মাংস উদ্বাস্তুর মতো তাদের দিকে তাকিয়ে আছে। দুজনই রীতিমতো নেশায় একেবারে টং। চারপাশের উচ্চভূমির মাঝে খনন কার্য চলছে এই নিচু অংশটায়। সামনে একটা বড় ভগ্নপ্রায় মন্দির দাঁড়িয়ে আছে। গত এক সপ্তাহ ধরে এখানে খনন কার্য চলছে, সরকারি লোকজন আসছে। তবে রাত হলেই ফিরে যায় আশেপাশের বাড়িতে। দুজন নাইট গার্ডের সঙ্গী বলতে বাংলা মদ, কিশোর কুমার আর এই নির্জন নিস্তব্ধ পরিবেশ। বোতলের শেষ অংশ গলাধকরণ করতে করতে একজন জিজ্ঞেস করল, আরে কমল, তোর নামের মানে কি বলতো? তুই খুব কোমল, তাই না? একদম নরম নরম চিকনা। এই শালা, মেজাজ গরম করাবি না বলে দিলাম। আমার নামের মানে শালা ফুল। কোন বাপ যে সাত করে নিজের ছেলের নাম ফুল রাখে এ জানে শালা। আচ্ছা, আমার নামের মানে কি বলতো? মুকেশ। মুখে কিছু টিসু হবে না হয়তো। আচ্ছা আচ্ছা মুকেশ শোনা, এই মন্দিরে অনেক সোনা দানা আছে, তাই না? কি করে বলি, 1000 বছর আগে কি ছিল কে? কথাটা শেষ করার আগেই ধরাম করে একটা শব্দ হলো। দুজন নেশায় উন্মত্ত নাইট গার্ড মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়ে রইল মাটির উপরে। আর্তনাদ করার সময়টুকুও দেয়নি। একজন আবার দেখে নিল যে দুজনের কেউ মরে গেল কিনা। না, মরেনি, শুধুই অজ্ঞান হয়ে গেছে। হিন্দি গানটা বন্ধ করতেই একরাশ নীরবতা জায়গাটাকে গ্রাস করল আবার। এরপর তমসা ঘেরা রজনীর নিশ্ছিদ্র আচ্ছাদন পেরিয়ে তিনজন ক্রমশ এগিয়ে চলল মন্দিরের গহ্বরের দিকে। যদিও তিনি বারবার বারণ করেছেন যে অনাকাঙ্ক্ষিত প্রবেশে দেবী রুষ্ট হন। তার মধ্যে একজনের কি অবস্থা হয়েছে সেটা ওরা নিজের চোখে দেখেছে, কিন্তু তবুও অপরিমিত কৌতূহল সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি তুঙ্গে থাকে। মাঝে মাঝে কিছু ঝিঝি পোকা ডাকছে, আর জঙ্গলের পাতার মর্মর ধ্বনি ছাড়া আর কিছুই কানে আসছে না। ভগ্ন প্রায় কালচে হতে আসা মন্দিরের চারপাশটা ঘিরে রাখা হয়েছে পুলিশের হলদে দড়ি দিয়ে। তাতে বড় বড় করে লেখা, প্লিজ ডোন্ট এন্টার। এটা আগে ছিল না, কিন্তু যবে থেকে ওই ভদ্রলোক মারা গেলেন তবে থেকেই লাগানো আছে। কিন্তু তারাও শহুরে ইংরেজিকে একরকম বুড়ো আঙুল দেখিয়ে কোনো রকম তোয়াক্কা না করে হাতুড়ি আর ছেনি নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করল। এই কদিন চুপিসারে কেবল তাদের মুখে কথাটাই শুনেছে ওরা। আজকে সচক্ষে দেখবে কি আছে। অবশ্য তাদের আজ হানা দেওয়ার কারণ একটা বিষয় অক্ষরে অক্ষরে মিলে গেছে ভদ্রলোকের বলা কথার সাথে। মন্দিরের ভেতরের অংশটা কাদামাটি আর জলে ভর্তি। শুকনো মাটিতে আটকে থাকা মন্দির এত সিক্ত আর শ্যাওলা ঘেরা কেন হলো কে জানে। তবে এখনো নাকি মন্দিরের সম্পূর্ণ অংশটা ঠিকঠাক করে বের করা হয়নি। ভেতরে ঢুকতেই সামনে নজর পড়ল সেই মরা চওড়া গাছের দিকে। গাছটা যেন অতন্দ্র প্রহরীর মতো নিঃসঙ্গ দেবালয়ে যক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। তার কাণ্ড আর শাখা প্রশাখা এমনভাবে ছড়িয়ে যেন মনে হবে কোনো এক মুন্ডুহীন কাকতারুয়া দাঁড়িয়ে আছে তার গুপ্তধন আগলে। এই গাছের কথাই অক্ষরে অক্ষরে মিলেছে। পেছনের দেওয়ালের সাথে গাছটা যেন জোড়া লাগানো, তবে গাছের কাণ্ডের মাঝ বরাবর একটা বড় গর্ত করা আছে। সেই গর্ত নিয়ে গেছে অজানা এক উদ্দেশ্যের দিকে। গাটা একটু ছমছম করছে বটে, তবে কৌতূহল মানুষকে এক অমোঘ আকর্ষণে টানতে থাকে। গাছের কাণ্ড জুড়ে অসংখ্য লাল সুতো বেঁধে রাখা আছে, যেমন অনেকটা মানত করার সময় দড়ি দিয়ে বাঁধা হয়, ঠিক তেমন। গাছের কাণ্ডে তিনজনেই মাথা নিচু করে প্রবেশ করল। কতক্ষণ ধরে তারা হামাগুড়ি দিতে দিতে সামনের খোলা অংশের সামনে এসে পড়ল
সেটা তারা নিজেরাও জানে না। তারপর ধীরে ধীরে সরু অংশটা অল্প অল্প করে চওড়া হয়ে উঠল এবং ক্রমেই তারা দাঁড়াতে পারল। তারপর তারা এসে পৌঁছল একটা ছোট্ট উন্মুক্ত প্রান্তে। এখানে মাটির উপরে একটা বৃহদাকার ফলকের উপর একটা বাতি জ্বলছে। আগুনের হলদে আলোয় জায়গাটা সম্পূর্ণ লালচে হলদে হয়ে আছে। ফলকের গায়ে ভিন ভাষায় কি যেন লেখা। অবশ্য এসব পড়ার ক্ষমতা তাদের নেই, তবে ফলকটা টানা হ্যাঁচড়া করে একটু সরাতে মাটির মধ্যে থেকে বেরিয়ে এলো একটা সরু অন্ধকার সিঁড়িপথ। নিচের দিকে নেমে গেছে সেটা। তিনজনের মুখে জ্বলন্ত বিড়ি আর কপালে চিন্তার ভাঁজ, বুকের মধ্যে একরাশ চাপা উৎকণ্ঠা। তিনজনেই চোখে চোখে কথা বলে নিল যে যা করার সেটা সকাল হওয়ার আগেই করতে হবে, নয়তো শহরের লোকেরা আবারও এসে পড়বে। বাতির আলো সামনে ধরতেই নোংরা সিঁড়িটা উন্মুক্ত হলো তাদের সামনে। তিনজন একবার একে অন্যের মুখ দেখে নিল। মনের মধ্যে হাজারো চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। সকালে ওই দুজন বড়বাবুর মুখে শুনেছিল এই ফলকের কথাটা। তখনই আজ রাতের গুপ্ত অভিযানের বিষয়টা স্থির করে ফেলেছিল ওরা। বাতির আলো সঙ্গে নিয়ে একে একে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলো। পুরনো আমলের পাথর কেটে কেটে প্রাচীন আর্কিটেকচারে বানানো সিঁড়ি, যেমন লম্বায় বড় তেমনটাই খাড়া। ধীরে ধীরে নিচে নেমে আসতেই সামনে চোখে পড়ল বিশাল আকার কৃষ্ণকায় মূর্তির মুখটা। কিন্তু অদ্ভুত বিষয়, মূর্তিটার কোনো দেহ নেই, কেবল শায়িত অবস্থায় থাকা একটা বিশাল আকার মহিলা মুখ। সকালে মূর্তিটা দেখলে বিশেষ কিছু মনে হতো না, কিন্তু এখন কেমন যেন হঠাৎ করেই দেখলে গা ছমছম করছে। চোখের কোটরে জায়গাগুলো খালি কি করে হলো? দেবীর চক্ষুহীন ত্রিনেত্র যেন তাদেরই গোগ্রাসে গিলতে চাইছে। হঠাৎই পেছন থেকে নীরবতা ভঙ্গ করে একটা ভারী গম্ভীর পুরুষালী কণ্ঠের গম গম করে আওয়াজ চারদিকের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে উঠল। কৃপা না নহে, শান্তি না নহে, দেহ পলে রক্তং বঞ্জিষ্ঠা কীতিস্য। তিনজন আতঙ্কে বিস্ফারিত চোখে দেখল বাতির মৃদু আলোয় মূর্তির পেছন থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে আসছে। ইনি আবার কি? প্রাচীনকালের কেউ নাকি বর্তমান সময়ের কোনো শয়তান? তার এক হাতে ধরা রয়েছে একটা লম্বা দণ্ড, তার এক প্রান্তে আগুনে উত্তপ্ত করা একটা ত্রিভুজাকার অংশ, অনেকটা বিভিন্ন ছাপ দেওয়ার সময় যেমন দণ্ড ব্যবহার করা হয় ঠিক তেমনটা। ছায়ামূর্তি একটু একটু করে এগিয়ে আসছে তাদের দিকে। নিঃসার হয়ে গেছে তাদের দেহ। মানুষটার কণ্ঠস্বর শুনে তারা নড়তে চড়তে কিছুই করতে পারছে না। অদ্ভুত মায়া শক্তি আছে যেন তার উপস্থিতিতে। ক্রমশ ছায়ামূর্তিটার চোখ গাঢ় নীলচে হয়ে ধকধক করে জ্বলে উঠল। সে আবারও সেই একই লাইন উচ্চারণ করতে করতে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। কৃপা না নহে, শান্তি না নহে, দেহ পলে রক্তং বঞ্জিষ্ঠা কীতিস্য। ধীরে ধীরে তার মুখটা একেবারে তিনজনের সামনে চলে এলো। বাতির স্থিমিত আলোয় তাদের তিনজনের মুখের সামনে ভেসে উঠল একটা চেনা মুখ। আতঙ্কে কাঠ হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। দেহে যেন চলার শক্তিটুকুও নেই। অন্ধকারের মধ্যে থেকেও যে ওরা এনাকে চিনতে পেরেছে সেটা ওনাদের দুর্ভাগ্য। বাইরে কাউকে বলতে পারবে না। ওরা শানিত দৃষ্টিতে দেখতে পেল বলিষ্ঠ একটা হাত তাদের কণ্ঠনালীর দিকে একটু একটু করে মৃত্যুদূত হয়ে নেমে আসছে। তারপর ক্রমশ এক এক করে প্রত্যেকের নাক মুখ দিয়ে কালচে রক্তের স্রোত বেরিয়ে এলো। আর চোখে তাদের বিস্ফারিত হয়ে ঠিকরে বেরিয়ে আসা দৃষ্টি পড়ল লোকটার অন্য হাতে ধরে থাকা লাল টকটকে গরম ছাঁচের ত্রিভুজাকার যন্ত্রের ওপরে। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক অর্ণব ঘোষের কলমে
রক্ত চক্রনবীর গুপ্তধন। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। আমরা দেখেছি আমাদের অনেক শ্রোতা বন্ধুই আমাদের গল্প শোনেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই গল্পের শেষে গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আরও একটি বিশেষ ঘোষণা, এই গল্পকে কেন্দ্র করে শুরু হচ্ছে এবং গপ্প চ্যানেলের একটি নতুন সিরিজ। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন, লেখক অর্ণব ঘোষের কলমে রক্ত চক্রনবীর গুপ্তধন। পাঁচ দিন আগের কথা। আজ সকাল থেকেই বৃষ্টির বিরাম নেই। উত্তর কলকাতায় একটু বৃষ্টি হলেই জল জমে একসা হয়ে যায়। এই অংশে তারই মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজের পুরনো বিল্ডিংটা। গায়ের হলদে রংটা ফেড হয়ে গিয়ে জায়গায় জায়গায় শ্যাওলা জমে গিয়েছে। ঠিক 10:30 নাগাদ তার সামনে একটা কালো বেলেনো এসে দাঁড়ালো। জল কাদার পরোয়া না করেই সোজা সামনে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে গট গট বুটের শব্দ করে দোতলায় উঠে এলো মেয়েটা। পরনে একটা গাঢ় নীল শার্ট, সাদা জিন্স আর হাতে একটা খবরের কাগজ। বেশ পুরনো আমলের বিল্ডিং, ভেতরের বেশ কিছু অংশ ভেঙেও গিয়েছে। সরকার থেকে উদ্যোগ নিয়ে সারানোর ব্যবস্থাটুকু করা হয় না। অল্প বৃষ্টি হলেই বারান্দার অংশটা জলে জলময় হয়ে যায়। গট গট করতে করতে সোজা স্যারের কেবিন রুমে এসে ঢুকলো সে। ছোট্ট একটা কেবিন, চারপাশে ফাইলের পাহাড় করে রাখা। টেবিলের উপর নেমপ্লেটে নাম লেখা সত্যেন্দ্র সরকার। কি হলো, তোমায় এত টেন্স লাগছে কেন? অঙ্কিতা কোনো কথা না বলে পেপারটা ওনার সামনে রাখল। পেপারটা তুলেই ফ্রন্ট হেডলাইনটা চোখে পড়ল ওনার। অধ্যাপক আনন্দ গোস্বামী খুন হয়েছেন। হত্যা নাকি অলৌকিক মৃত্যু? সন্দেহজনক। সে কি করে হলো? প্রশ্নটা নিজে করেই নিজেই ভেতরের আর্টিকেলটা পড়া শুরু করলেন। অধুনা গাজলডোবার কাছে তিস্তা নদীর ধারে একটি নিঃসঙ্গ জনহীন প্রান্তে প্রখ্যাত ইতিহাসের অধ্যাপক আনন্দ গোস্বামীর অর্ধনগ্ন মৃতদেহ কাল সকালে পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসছে কেউ বা কারা ওনাকে হত্যা করেছেন, কিন্তু সারা শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই। কেবলমাত্র গলায় নীলচে কালশিটে দাগ আছে। খুব সম্ভবত শ্বাসরোধ করে ওনাকে হত্যা করা হয়েছে। খুনের সময় অন্তত 20 ঘন্টা আগে। তবে সব থেকে বেশি আশ্চর্যের যে ওনার পিঠে একটা ত্রিভুজাকার উল্কি পাওয়া গিয়েছে। গরম ছাঁচনি দিয়ে ছাপ ফেলা হয় যেরকম, ঠিক সেরকম একটা লাল ভরাট ত্রিভুজের ছোট্ট ছাপ ওনার পিঠে রয়েছে। বিগত কয়েকদিন যাবৎ উনি এই অঞ্চলে আসেন একটি ঐতিহাসিক মন্দিরের ধ্বংসাবশেষ সন্ধানে। কানাঘুষো শোনা গিয়েছে মন্দিরটি গুপ্তধন সংক্রান্ত হতে পারে, তবে এই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। স্থানীয় থানার ইন্সপেক্টর বর্মন এই বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। সত্যেন মুখ তুলে তাকাতেই প্রথম অঙ্কিতা মুখ খুলল। আপনি কি বলছেন, আমাদের একবার যাওয়া উচিত? হ্যাঁ, সে তো 100 বার, কিন্তু উনি খুন হলেন কেন? রিসেন্টলি ওই কি চক্রদেবী না কিসের মন্দির কি যেন উনি বের করেছিলেন না? চক্রদেবী নয়, চক্রনবী। হ্যাঁ, রাইট। এসব কি কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড? আমি শুনছিলাম ভদ্রলোক কি সব ইতিহাস, গুপ্তধন এসব নিয়েও যেন ইন্টারেস্টেড ছিলেন। কাগজেও তো লিখেছে। ওইসবের জন্যই কোথাও। ওসবের জন্যই তো হয়েছে বলে মনে হচ্ছে। না গেলে না সবটা ঠিক বোঝা যাবে না। ওই মন্দির খননের কাজ এখনো চলছে। সো নাও ইফ ইউ অ্যালাউস। না, দেরি করে লাভ নেই। আজ তো সোমবার, তুমি হ্যাঁ শুক্রবার যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার।
অঙ্কিতা প্রায় দরজার কাছে পৌঁছে গেছে এমন সময় সত্যেন্দ্র তাকে পেছন থেকে ডেকে জিজ্ঞেস করলেন, ওয়ান মোর থিং অঙ্কিতা, তোমার চেনা জানা এমন কেউ আছে যে ভালো ইতিহাস জানে? মানে ইতিহাস বলতে শুধু পাঠ্য বইয়ের ইতিহাস নয়, তার বাইরেও অনেক লোককথা এইসব আর কি জানবে আর কি। আমাদের সঙ্গে গেলে যাতে ঘটনা বুঝতে সুবিধে হয়। আছে, কিন্তু লোকটা খুব একটা সুবিধার নয়। সুবিধের নয় মানে? ক্রিমিনাল রেকর্ড আছে নাকি? রেকর্ড আছে একটা, তবে সেটা ক্রিমিনাল নয়, নেশার। কথা বের করতে হলে কিছু জোগাড় করতে হবে, এই যা। ডু ইউ থিঙ্ক ইউ ক্যান হ্যান্ডেল হিম? হ্যাঁ, কথা বলে দেখি, আপডেট করে দেবো আপনাকে। ফাইন এনাফ। বাই দ্য ওয়ে, কিরকম নেশা চাই না? উইড স্যার, গঞ্জিকা। কথাটা বলেই মৃদু একটা হাসি দিয়ে অঙ্কিতা ঘর থেকে বেরিয়ে গেল। ভেতরে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন বসালেন সত্যেন্দ্রবাবু। বাইরে এসে একটা সিগারেট ধরিয়ে হোয়াটসঅ্যাপে একজনকে মেসেজ করলো, অ্যাভেলেবল অন টুনাইট। সিগারেটের দুটো টান মারার সাথে সাথেই উল্টো দিক থেকে উত্তর এলো, অলওয়েজ। রাতের অন্ধকার নেমে এলে পেনিটোলালের একটা গলির সামনে নিজের বাইক এনে দাঁড়ালো অঙ্কিতা। আজকে আবারও গলির লাইটগুলো জ্বলেনি, কোনো বাড়িতেই তো আলো জ্বলছে না। গোটা এরিয়ার ফিউজ গেছে হয়তো। হাঁটতে হাঁটতে নির্দিষ্ট দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। বাবার করে যাওয়া বাড়িটা ভাগ্যিস ছিল, নয়তো কোথায় গিয়ে উঠত সে নিজেও জানে না। শ্রেয়সী মারা যাওয়ার পর থেকেই ছেলেটা একরকম একরোখা বদমেজাজি আর নেশারু হয়ে গিয়েছে। হঠাৎ করেই সকলের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে চাকরি ছেড়ে এই বাড়িতে এসে উঠেছে। খুব ভালো ছবি আঁকত, এখন হয়তো সেটাকে শুধু সম্বল করে রয়েছে। দীর্ঘদিন যাবৎ অযত্নে থাকার ফলে জায়গায় জায়গায় মাকড়সার জাল তাদের প্রভাব বিস্তার করেছে। ভাঙা কাঠের পাল্লা দেওয়া দরজায় অল্প ধাক্কা দিতেই ক্যাচ শব্দ করে খুলে গেল সেটা। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ভেতরের অবস্থা একেবারে ছিটালখানা হয়ে আছে। পায়ের তলায় যে কতগুলো বিয়ারের বোতল গড়িয়ে গেল তার ঠিক নেই। গাজার কড়া ধোঁয়ার একটা কটু গন্ধ নাকে আসছে তার। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজের ঠোঙা আর প্যাকেট, বেশ কিছু রঙের পুরনো টিন, তুলি, ব্রাশ। অঙ্কিতা অন্ধকারের মধ্যেই একবার ডাক দিল, অর্জুন, কোথায় তুই? ঘর এত অন্ধকার করে রেখেছিস কেন? বেশ কিছুক্ষণ পরে অন্ধকারের মধ্যে থেকেই একটা নেশা ভরা কণ্ঠে উত্তর এলো, যাতে হঠাৎ করে ঘরে আর জীবনে আলো আসলে চোখটা ধাঁধিয়ে যায়। ওস, আমার জিনিস এনেছিস? অঙ্কিতা ভালো করে দেখল সামনের সোফায় বসে আছে একটা ছায়া মূর্তি। সে সেদিকে ভ্রুক্ষেপ না করেই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পাশের টেবিল থেকে একটা মোমবাতি জ্বালাতে জ্বালাতে বলল, এমন অন্ধকারে কথা বলা যায় নাকি? যবের থেকে শ্রেয়সী মারা গেছে তবে থেকে পাগলের মতো বসে আছে। মাঝে মধ্যে একটু বাইরেও বের হো, বুঝলি? মনটা... কথাটা মাঝপথেই থেমে গেল অঙ্কিতার। মোমবাতির আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে ঘরের দেওয়াল জুড়ে শ্রেয়সীর মুখের বড় বড় ওয়াল পেন্টিং। সামনের সোফায় বসে আছে অর্জুন, পরনে একটা ঢিলে ঢালা পাঞ্জাবি আর গেঞ্জি। মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, দীর্ঘদিনের না কামানো দাড়ি গোঁফ। মুখের ভেতরে একটা লম্বা সিগারেট গোজা, সেটাই অবশ্য গাঁজা ভরা আছে বলেই মনে হচ্ছে। অঙ্কিতা নিজেকে ধাতস্থ করে অর্জুনের সামনের সোফায় বসে বলল, সারাদিন কি এসব নিয়েই আছিস নাকি? হ্যাঁ, এখন এগুলোই আমার সম্পদ। কেউ তো নেই, তাই শুধু স্মৃতি ধরেই বেঁচে আছি। কাজে কবে ফিরবি? ইচ্ছে করে না, মনও বসে না। খালি মনে হয় সেদিনের অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। যদি পারতাম আমি ওর ওই বিভৎস মুখটা বারবার মনে পড়ে, জানিস? তাই তাই সারা দেওয়াল জুড়ে ওর পুরনো মুখটাকে এঁকে রেখেছি, যাতে ওই মুখটার কথা আর মনে না পড়ে। সত্যি কি কিছু মনে পড়ে না? হ্যাঁ, শ্রেয়সী মারা যাওয়ার পর তো আমিও চেষ্টা করেছিলাম তোকে ভালোবাসতে,
তুই তো সুযোগই দিলি না। পুরনো ঘটনার পর নতুন করে কিছু শুরু করতে ভয় লাগে অঙ্কিতা। তাছাড়া আর মনও সায় দেয় না। বাদ দে, আমার জিনিসটা। অঙ্কিতা পকেট থেকে একটা ছোট্ট প্লাস্টিকের পুড়িয়া বের করে ছুঁড়ে দিল অর্জুনের দিকে। অর্জুন গন্ধ শুকে নিয়ে একটা শুকটান টেনে বলল, টেনিয়ার মাল, ছেলেটার ভালো সোর্স আছে। যাকে এবার বল, তুই কেন এলি হঠাৎ? আনন্দ গোস্বামী মারা গেছেন কাল সকালে। কথাটা শুনেই অর্জুন একটু নড়ে বসল। জীবনে 3টি জিনিস তার অত্যন্ত প্রিয়: শ্রেয়সী, ইতিহাস আর এই আনন্দ গোস্বামী। অঙ্কিতা জানত খবরটা পেলে অর্জুন নিজেকে কাজে ফেরা থেকে রেসিস্ট করতে পারবে না। হলো তাই। অর্জুন প্রথমবার একটু সিরিয়াসভাবে প্রশ্ন করল, কিভাবে? অঙ্কিতা তাকে বিগত কয়েকদিনের ইতিহাস শোনানোর পর বলল, তারা পরশু যাচ্ছে গাজলডোবা। তারা চায় এমন একজনকে যে এই বিষয়ে ভালো নলেজ রাখে। তাই অঙ্কিতা চায় অর্জুন এই কাজে তাকে সাহায্য করুক। সবটা শুনে অর্জুন একটু ভেবে নিয়ে বলল, কামরূপরাজ কশ্যপ বর্মনের সময়কালের মন্দির ছিল ওখানে, খুব সম্ভবত চক্রনবীর মন্দির। গুপ্তধন আছে বলে একটা কানাঘুষো আছে আমাদের এই লাইনে, তবে সেটা কতটা অথেন্টিক জানা নেই আমার। বেশ, আমি রাজি। অঙ্কিতা যেন এটাই চাইছিল। সে হাসি মুখে ধন্যবাদ জানিয়ে উঠে বাইরের দিকে এগিয়ে গেল। অর্জুন তাকে পেছন থেকে ডেকে বলল, এক্সকিউজ মি, কাজের জন্য একটা ভালো ব্র্যান্ড চাই। কাজের আগে 50, কাজের পরে বাকিটা। অঙ্কিতা মৃদু হেসে ঘাড় নেড়ে হ্যাঁ জানিয়ে চলে গেল। ইতিমধ্যেই অর্জুনের কপালে গভীর চিন্তার বেশ কয়েকটা ভাঁজ পড়ল। দেওয়ালে থাকা শ্রেয়সীর হাস্যময় মুখগুলোর হাসি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলে মনে হলো নিজের প্রিয় মানুষটাকে কাজে ফিরতে দেখে। পরের দিন সকাল থেকেই মন্দিরের সামনের জায়গাটা জমাট ভিড় হয়ে আছে। বেশ কয়েকজন হাবিলদার আশেপাশের লোকজনদের সামাল দিচ্ছে। ইন্সপেক্টর বর্মন ওনার সামনে পড়ে থাকা 3টি মৃতদেহ ভালো করে খুঁটিয়ে দেখছিলেন। একটু দূরে অপরাধীর মতো কাঁচুমাচু মুখ করে বসে আছে 2 নাইট গার্ড। মাথার পেছনে এখনও যেন ওদের ঝনঝনানি বোধ হচ্ছে। এদিকে ইন্সপেক্টর বর্মন একটা বিষয় কিছুতেই বুঝতে পারছেন না, সামান্য শ্রমিক হত্যার কারণ কি হতে পারে। এমন সময় পাশ থেকে একজন দীর্ঘদেহী লোক গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি তো আগেই বলেছিলাম ইন্সপেক্টর বর্মন, মন্দির পাওয়া গেছে, এই অবধি থাক। অতিরিক্ত কৌতূহল ভালো না। দেখলেন তো পরপর 4টে খুন হলো। গলায় কালশিরা দাগগুলো লক্ষ্য করেছেন? আপনার ভগবান নিশ্চয়ই গলা টিপে হত্যা করেননি। আমার বলার অর্থ সেটা ছিল না। আমি ভগবানকে সরাসরি তাদের মৃত্যুর জন্য কখনোই দায়ী করি না। বরং আমার মনে হয় তাদের মৃত্যুটা কতটা অনাকাঙ্ক্ষিত এবং অনাবশ্যক ছিল। আমার তো মনে হয় তাদের মেরেছে তাদের অত্যাধিক কৌতূহল। ইন্সপেক্টর বর্মন ওনার কথায় কান না দিয়ে এবারে 2জন নাইট গার্ডের উপর চড়াও হলেন। তোমরা কি এখানে রাত্রে নেশাবান করতে আসো নাকি পাড়া দিতে? 2জন দুজনের দিকে তাকিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, কমলার আমি অত সহজে আউট হই না স্যার, কিন্তু কাল কে যেন আমাদের দুজনেরই মাথার পিছনে বাড়ি মারলো, ব্যাস তারপরেই সব ব্ল্যাক আউট। হ্যাঁ স্যার, মুকেশ ঠিকই বলছে। আমারও মনে আছে কেউ যেন পেছন থেকে। থাক থাক, আর শরীর শাককে মাতাল হতে হবে না। কত যে আউট হতে না বোঝাই যাচ্ছে। ক্রাইম করার আগে ক্রিমিনাল নাকি ওদের না মেরে বলে কয়ে যাবে যে দাদা আমরা ভেতরে যাচ্ছি, ইডিয়েট। কথাটা বলেই আবারও লাশের দিকে ফিরতেই দেখলেন সেই লোকটা 3জন লাশের মাঝে ঝুঁকে পড়ে কি যেন দেখছেন। আসলে উনি ইন্সপেক্টরের খাস চেনা জানা মানুষ। তাছাড়া এই মন্দির আবিষ্কারের পেছনে ওনার সাথেই প্রথম আনন্দ গোস্বামী বাবুর কথা হয়েছিল। কাজেই ওনাকে এই মন্দির উদ্ঘাটনের প্রত্যক্ষ একজন বলেই গণ্য করা যায়। যতই হোক স্থানীয় বলেই প্রপার লোকেশনটা তিনিই বাতলে দিয়েছিলেন। তাই আশেপাশের লোকেদের দূরে রাখলেও তিনি ওনাদের সাথেই ঘুরছেন।
কি ব্যাপার মৈনাকবাবু, আপনি কিছু খুঁজে পেলেন নাকি? এই দেখুন তো, এরকম ছাপ আনন্দবাবুর পিঠেও ছিল না। ইন্সপেক্টর বর্মন দেখলেন 3 শ্রমিকের পিঠে 3টে ছোট লালচে ত্রিভুজাকার ছাপ রয়েছে। খুঁটিয়ে দেখলে দেখা যায় তার মধ্যে নানা রকম কলকা করা, অনেকটা আগুনের গরম ছাঁচ গায়ে ফেললে যেমন হয় ঠিক তেমনটাই দেখাচ্ছে। হ্যাঁ, এরকমই ছিল, কিন্তু এই চিহ্নের অর্থ কি? আমি তো বলছি আপনাকে, যারা যারা মন্দিরের গুপ্ত গহ্বরে অনধিকার প্রবেশ করতে চাইছে তাদেরই এইভাবে মৃত্যু হবে। এই ত্রিভুজ আসলে এক ফলকের চিহ্ন, যেই ফলক বহন করছে প্রাচীন অভিশাপের কাহিনী। ওই মাটির নিচের ফলক তো আপনি দেখেছিলেন, কি অভিশাপ রয়েছে? আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? বিষয়টা কি সেই মাটির নিচের গুপ্তধন সংক্রান্ত? আগে হ্যাঁ। তাহলে থাক, পরে একদিন চা খেতে খেতে শুনবো, আপাতত ওনাদের সামলাই। এই বলে ইন্সপেক্টর বর্মন তাচ্ছিল্যের ভঙ্গিতে একটা হাসি হেসে 3 জন মানুষের দিকে এগিয়ে গেলেন। তাদের মধ্যে 2 জন মাঝবয়সী পুরুষ আর অপরজন মহিলা। তাদের মধ্যে একজনকে দেখে তো চরম নেশাখোর বলে মনে হচ্ছে। পুরোচুরো চুল, ময়লা ফেড হয়ে থাকা জামা আর একটা ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট। কিরকম পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছে। বাকি 2 জন কৃষক যেন কথা বলছেন ইন্সপেক্টর বর্মনের সাথে। হঠাৎ করেই তাদের মধ্যে থেকে সেই মহিলা এগিয়ে এসে মৃতদেহ পর্যবেক্ষণ করতে করতে মৈনাককে বলল, আমি অঙ্কিতা মুখার্জি, ইনট্যাকের তরফ থেকে এখানে এসেছি। আপনি মৈনাক বর্মন? আগে হ্যাঁ। ইনটেক বলতে? ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ। আনন্দ গোস্বামী বাবুও আমাদের সঙ্গেই যুক্ত ছিলেন। শুনলাম আপনি বলতে চাইছেন যে 4টে মৃত্যু হয়েছে সেগুলোর প্রত্যেকটাই অলৌকিকভাবে হয়েছে। কারণটা বলা যাবে? একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে মৈনাক বললেন, যাবে। অতিরিক্ত কৌতূহল, প্রাচীন অভিশাপ আর চক্র ফলকের গুপ্তধন। জানেন তো, আমি এতদিন আপনার মতোই একজনকে খুঁজছিলাম। আপনার মতোই। হাসতে হাসতে ভিড় ভর্তি বাসের সিটে বসে কথাটা বললেন আনন্দ গোস্বামী। ভদ্রলোকের বয়স আন্দাজ ওই 45-এর কাছাকাছি হবে। একটু স্থূলকায়, ভারী চেহারা, চোখে মোটা পুরু ফ্রেমের চশমা, পরনে একটা অফ হোয়াইট জামা আর কাপড়ের প্যান্ট। পাশে বসেছিলেন মৈনাক বর্মন। তিনি তখন কলকাতা থেকে কিছু কাজ সেরে ফিরছিলেন এই গাজল ডোবাতে। সারাদিনের এই একটাই বাস, যেটা সরাসরি কলকাতার ধর্মতলা থেকে ছেড়ে নর্থ বেঙ্গলের গাজলডোবা অংশে আসে। কাজেই সাধারণ যাত্রীদের ভিড় প্রায় লেগেই থাকে। অনেক কষ্টে 2 জন বসার জায়গা পেয়েছেন। আমার মতো বলতে? আপনার মতো বলতে এই যে ধরুন না, যারা 7ম শতকের ব্রহ্মতাল সমাজের বংশধর। আপনাদের পূর্বপুরুষেরা আসাম থেকে এখানে এসেছিলেন। তারপর প্রাচীন তান্ত্রিক পদ্ধতিতে অগ্নি আর মৃত্তিকার সমন্বয়ে এই দেবী চক্রনবীকে প্রতিষ্ঠা করেছিলেন। রাজা কাশ্যপ বর্মনের রাজকোষের সকল ধনসম্পদ তারপর সঞ্চিত করে রাখেন। শুধু একগাল হাসি হেসে প্রতি উত্তর জানায় মৈনাক। আরো কিছু কথা বলতে বলতে তাদের 2 জনেরই নামার জায়গা চলে এসেছে। আধুনিকতার সম্পূর্ণ রেশ এখনো এই জায়গায় পুরোপুরি এসে পৌঁছতে পারেনি। মাঝে একটা সরু রাস্তা আর দুপাশে ঘন সবুজ ঘেরা জঙ্গল। কি রকম অভিশাপ? আমি যতটুকু শুনেছি, ওই মন্দিরের প্রাথমিক দেবী হলেন দেবী রক্ততান্ত্রিক। ওনার মধ্য দিয়েই প্রবেশ করতে হয় চক্রনবীর ফলকের গহ্বরে। রাজা কশ্যপ বর্মন তৎকালীন কামরূপ বংশের সকল গচ্ছিত রাজকোষ এই ব্রহ্মতাল বংশকে দান করেছিলেন সুরক্ষা দেওয়ার জন্য। এক কথায় উনি পরবর্তী প্রজন্মের জন্য এই ব্যবস্থা করতে চেয়েছিলেন।
এরপর থেকে প্রত্যেক কামরূপ রাজাই সেই একই পদ্ধতি অবলম্বন শুরু করেন। এদিকে ব্রহ্মতাল বংশের লোকেরা দাবি করে বসেন যে গুপ্তধনের ভাগিদার 3 বংশের মধ্যে বিভক্ত করতে হবে। এক ভাগ পাবেন কামরূপ রাজা বর্মন বংশের, আরেকটা তার স্ত্রী দক্ষিণ মালব সম্রাজ্ঞী ছেদি রাজবংশের, আরেকটা ব্রহ্মতাল বংশের। এটাই ছিল তাদের এই বিশাল সম্পত্তি সুরক্ষা দেওয়ার পারিশ্রমিক। তারা দেবী চক্রনবীকে এমন ভাবে প্রতিষ্ঠা করেন যে যখন 3 বংশের লোক এক জায়গায় উপস্থিত হবে তখনই এই গুপ্তধন সংগ্রহ করা যাবে, তাও সঠিক পদ্ধতিতে। নয়তো অন্যত্র কেউ অনাধিকার প্রবেশ করলে দেবী চক্রনবী তাকে হত্যা করবেন এবং হত্যার নিদর্শন হিসাবে ওনার শরীরে নিজের উপস্থিতি রেখে যাবেন। আচ্ছা, আমি তো এরকম কোনো কিছু ইতিহাস জানি না। হ্যাঁ, গুপ্তধন আর মন্দির আছে সেটুকু জেনেছি ইতিহাস পড়ে, তবে সেটা লাভের পদ্ধতি বা বিপদের শঙ্কা এইসব সম্বন্ধে কোনো খবরই আমার নেই। আপনি তো তবে বংশধর, আপনি যখন বলছেন তখন ঠিকঠাকই বলছেন। হাঁটতে হাঁটতেই ওনারা দুজন এসে দাঁড়ালেন এক উচ্চ ভূমির কাছাকাছি। এখান থেকে নিচের অংশটা বেশ একটু কর্দমাক্ত আর জঙ্গলে ঘেরা, আর তারই মধ্যে বেশ কিছু জায়গায় জায়গায় কিছু পোড়া ইটের ধ্বংসস্তূপ দাঁড়িয়ে আছে। এখানেই নাকি? আলতো করে ঘাড় নেড়ে বেশ গম্ভীর কণ্ঠে মৈনাক বললেন, হ্যাঁ, এর মাঝেই রয়েছে দেবী রক্ততান্ত্রিক এবং চক্রনবীর মন্দির। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে একটু নেমে দেখা যায় কি? নিশ্চয়ই, আমায় ধরে ধরে নেমে আসুন। ধীরে ধীরে ওনারা দুজন নেমে এলেন নিচের অংশে। আনন্দ গোস্বামী ধীর পদক্ষেপে মেপে মেপে পা ফেলতে ফেলতে বলছিলেন, মশাই, গায়ে একটা অদ্ভুত কাঁটা দিচ্ছে, বুঝলেন? ছোটবেলায় অনেক গল্প পড়েছি গুপ্তধনের, কখনো যে বাস্তবে এরকম ঘটনার সম্মুখীন হব এটা কোনোদিন ভাবতে পারিনি। আপনার পায়ের তলাতেই হয়তো সেই ঐতিহাসিক স্থান। হ্যাঁ, তাই নাকি? হারি বাস। আচ্ছা, বলছি, ব্রহ্মতাল বংশের লোকেরা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করলেন না কেন? কিছুটা ভেবে নিয়ে মৈনাক উত্তর দিলেন, দেখুন, এই বিষয়ে সঠিক ধারণা আমার নেই, তবে যেটা আমার মনে হয় কামরূপ রাজ্যের শেষ রাজা ছিলেন খুব সম্ভবত সন্দ বা জয়পাল বর্মন। এই নিয়ে অনেক মতভেদ আছে। ওনারা বুঝেছিলেন এই বিশাল সম্পত্তি পরে পরে নষ্ট হবে, তাই ব্রহ্মতাল বংশের বলেছিলেন সম্পত্তি পুনরায় রাজকোষ নিয়ে আসতে। কিন্তু ব্রহ্মতাল বংশের ভয় ছিল যে দীর্ঘ বছর ধরে এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের পর হঠাৎ করে রাজকোষ নিয়ে গেলে মহারাজ একাই সবকিছু ভোগ করতে পারেন। তাই ওনারা সরাসরি মহারাজের কাছে যত সামান্য কিছু সম্পত্তি পাঠিয়ে তার সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে এই মন্দিরটিকে মাটির নিচে লুকিয়ে রাখার ব্যবস্থা করেন। একমাত্র ওনারাই জানতেন এই মন্দিরের আসল লোকেশনটা, কাজেই ওনাদের ছাড়াও এই মন্দিরের লোকেশন পাওয়াটা তাদের পক্ষে অসম্ভব ছিল। আমাদের মধ্যে প্রচলিত থাকলো যখন 3 বংশের মানুষ একত্রিত হবেন এবং তাদের মতের মিল হবে তখন আবার মন্দির কোথায় আছে বলতে এরপর ওনারা এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যান। আমি বলতে পারেন পাহাড়ি মানুষ, একাকিত্বে থাকতে পছন্দ করি, আর সত্যি বলতে কিছুটা ইতিহাসও আমায় টেনেছে বলে আবার এখানে এসেছি। ও বাবা, তাহলে আপনি আমায় বললেন কেন? নাকি মিথ্যে কথা বললেন যে এখানে কোনো মন্দির আছে? না, এখানেই মন্দির আছে। দেখুন, ঘটনাটা প্রায় 5000 বছর আগের। আমার সত্যিই মনে হয় না বর্তমানে কেউ আর আসবে সেই জিনিস নিতে। ইতিহাসের প্রতি মানুষের বরাবরই অবজ্ঞা, তার উপর বর্তমান সময়ে যা দাম, আচ্ছা ব্যস্ত জীবন। হ্যাঁ, সে তো ঠিকই বলেছেন। আচ্ছা, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? মানে, আপনি যদি চান আমি কি এই মন্দির খনন করে তুলতে পারি? তুলতে পারেন, তবে গুপ্তধনের আশা করবেন না। না 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 না, আপনি তো নিজেই বললেন 3 বংশের লোক এক জায়গায় একমতে আসতে পারলে তবেই সেটা উদ্ধার করা সম্ভব। কিন্তু শুধু মন্দির তুলতে তো আর ক্ষতি নেই, তাই না? কিছুক্ষণ যেন ভাবলেন মৈনাকবাবু। এদিক ওদিক পায়চারি করতে করতে তিনি ধীরে ধীরে ওপরে উঠে এলেন। ওনার পেছন পেছন আনন্দ গোস্বামীও উঠে এলেন।
ওনার চোখে মুখে উত্তর পাওয়ার অধীর আগ্রহ। তারপর বেশ একটা স্মিত হাসি হেসে মৈনাকবাবু বললেন, বেশ, মন্দির খননে আমার কোনো আপত্তি নেই। উত্তরটা শোনা মাত্রই আনন্দ গোস্বামীর মুখেও একটা চওড়া জয়ের হাসি খেলে গেল। হয়তো ওনারও মনে মনে বেশ কিছু ফন্দি আছে। দুজনেরই অন্তরের কথা কেবল অন্তরাত্মাই জানে। এই রক্ততান্ত্রিকটা আবার কে? উচ্চভূমি থেকে সাবধানে নিচের দিকে নামতে নামতে প্রশ্নটা করলেন সত্যেন্দ্রবাবু। মৈনাকবাবু মৃদু হেসে উত্তর দিলেন, তন্ত্রের সম্পর্কে আমার গভীর ধারণা নেই, যা বলবো সেটাই শুধু শোনা কথা। রক্ততান্ত্রিক আমাদের ব্রহ্মতাল বংশের উপাস্য দেবী ছিলেন। ওনাকে একটা বৃক্ষ রূপে কল্পনা করা হয়। শোনা যায় তিনি নাকি সুরক্ষা এবং গুপ্ত চক্রের দেবী। তাই ওনাকে কেন্দ্র করে এই মন্দির তৈরি হয়েছে। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনাদের দর্শন হবে তার। ধীরে ধীরে চারজন মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। চারপাশে কাদা জলে থই থই করছে। বাইরের ভাঙা দরজাটা টপকে ভেতরে প্রবেশ করতেই তারা দেখল মন্দিরের দেওয়ালের গাত্রের পলেস্তারা খসে খসে পড়ে গেছে। শুধুই মাটির দেওয়াল দাঁড়িয়ে আছে, আর সেখানে শ্যাওলা, জল, ঝুল আর মাকড়সার জাল ছাড়া কিছুই নেই। ঠিক সামনের মুখোমুখি দেওয়াল জুড়ে একটা বড় আকারের গাছ যেন মন্দিরের মাটি ফুঁড়ে ওপরে উঠে গেছে, তবে ছাদ ভেদ করতে পারেনি। কাণ্ড আর শাখা প্রশাখা ছাদের সিলিং দিয়েই এদিক ওদিক বিস্তৃত হয়েছে। গাছের মূল কাণ্ড জুড়ে অসংখ্য লাল লাল মানতের মতো সুতো জড়ানো আছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, গাছের মাঝখানে একটা বড় ফাঁকা অংশ, যার পেছন দিকে অন্ধকার ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। সত্যেন্দ্রবাবু খুব স্পষ্ট স্বরে উচ্চারণ করলেন, এটাই কি আপনার দেবী রক্ততান্ত্রিক? আজ্ঞে, এটাই আমাদের পূর্বপুরুষের উপাস্য দেবী। শোনা যায় নাকি এক বিশেষ ধরনের বীজের সাথে 5 ব্রহ্মতাল তান্ত্রিকের রক্ত মিশিয়ে এই গাছের উৎপত্তি করা হয়েছিল। তাই এই গাছের নাম রক্ততান্ত্রিক। দেখলে মনে হবে উনি মন্দিরের নিচ থেকে উঠে এসেছেন, কিন্তু আসলে না। আসলে ওনাকে কেন্দ্র করেই মন্দির তৈরি হয়েছে। আর দেবীর চক্রনবী কোথায় আছেন? মৈনাকবাবু ওই ফাঁকা গহ্বরের দিকে তর্জনী দিয়ে নির্দেশ করে বললেন, ওই গর্ভের মধ্যে রয়েছেন তিনি। তবে ওখানে প্রবেশ করার অর্থ নিশ্চিত মৃত্যু। নমুনা তো দেখতেই পাচ্ছেন। চলুন, বাইরে চলুন। মন্দির থেকে বাইরে বেরোতে বেরোতে অঙ্কিতা প্রশ্ন করল, তাহলে কি কেউই ওখানে প্রবেশ করতে পারবে না? মৈনাকবাবু এরপর সমস্ত ইতিহাস ওনাদের খুলে বললেন। দীর্ঘক্ষণ ধরে সবটা মন দিয়ে শুনছিল ওরা তিনজন। অঙ্কিতা আর সত্যেন্দ্র সবটা শুনে দুজনেই একবার নিজেদের বাম হাতের দিকে তাকালো। এবারে প্রশ্ন করল অর্জুন, আপনি এত কিছু জানলেন কি করে? শুধু পূর্বপুরুষের মুখের কথায় বিশ্বাস করলেন? এবারে মৈনাকবাবুকে দেখে মনে হলো উনি যেন এতক্ষণ কিছু একটা লুকিয়ে যাচ্ছিলেন। তারপর আমতা আমতা করে বললেন, না, সম্পূর্ণটা প্রথমে করিনি। শুনেছিলাম এই ঘটনা একটা বৃহৎ ফলকে লিখে রাখা আছে তঞ্চিত ভাষায়। এটা তৎকালীন ব্রহ্মতাল বংশের ভাষা। এই সত্যি বলতে আমি এই ভাষা জানি না, কিন্তু মন্দির আবিষ্কার হওয়ার পর একদিন আমি আর আনন্দবাবু দুজন মিলে ওই গহ্বরে প্রবেশ করেছিলাম। সেখানে পেয়েছিলাম ওই ফলক। ফলক গাছে দেখি আমরা ভয়ে ফিরে চলে এসেছিলাম। ফলক গাছে দেখে মনে হয়েছিল যে আপনাদের পূর্বপুরুষের বলে যাওয়া কাহিনী সত্যিই আছে, কিন্তু তবুও শুধু আনন্দবাবুর হত্যা হলো, আপনার হলো না কেন? কেন সেটা তো আগেই বললাম। আমার ভিতরে প্রবেশের অনুমতি আছে। আমি বর্তমানে ব্রহ্মতাল বংশের একমাত্র বংশধর, তাই আমার কিছুই হবে না। অবশ্য আনন্দবাবু সেই জন্য মারা যাননি। তাহলে কি জন্য মারা গিয়েছিলেন? প্রশ্নের উত্তরটা দিতেই যাবেন এমন সময় ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে অঙ্কিতা প্রশ্ন করল, আচ্ছা, ওই গুপ্তধন পাওয়ার পদ্ধতি সম্পর্কে আপনার ধারণা আছে? হাঁটতে হাঁটতে তিস্তার বহমান জলধারার কাছে একটা পাথুরে জমির কাছে এসে উপস্থিত হলো ওরা।
এখানটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। পেছনের সবুজাভু অরণ্যের থেকে বেশ কয়েক ঝাঁক পাখি উড়ে গেল। কিছুক্ষণ নিজের মধ্যেই নীরবতা অবলম্বন করে মৈনাকবাবু একটা পাথরের উপরে বসে বললেন, আগেই তো বললাম 3 বংশের মানুষদের এক জায়গায় মিলিত হতে হবে। ওই 3 মানুষের মতের মিলেই। না, সেসবই বুঝলাম, ধরে নিন 3 বংশের মানুষ একত্রিত হলো, মতের মিলনও হলো, তারপর? ব্রহ্মতাল গোষ্ঠী ছিলেন গভীর তন্ত্রজ্ঞ। ওনারা 3 বংশের থেকে 3টে বিশেষ রত্ন গ্রহণ করেন। কামরূপ রাজ্য থেকে নেন ত্রিনেত্র নবমণি রত্ন। এই রত্নটা গাঢ় নীলচে বর্ণের হয়ে থাকে। দেবী চক্রনবীর বাম চোখের মণি ধারক এই রত্ন। দক্ষিণের মালব থেকে আনেন অগ্নিচূর্ণমণি রত্ন। এই রক্ত গাঢ় লালচে বর্ণের, দেবী চক্রনবীরের ডান চোখের মণি ধারক। আর আমাদের এই অঞ্চল থেকে গ্রহণ করা হয় ভূচক্রবিন্দু রত্ন, গাঢ় সবুজ বর্ণের, দেবী চক্রনবীরের তৃতীয় চোখের মণিধারক। এই 3 রত্নকে ওনারা অগ্নি এবং মৃত্তিকার সমন্বয় শক্তির এক বিশেষ ঊর্ধ্বতন স্তরে নিয়ে গিয়ে একত্রিত করে এক বিশেষ ধরনের প্রস্তর তৈরি করেছিলেন। এর নাম দিয়েছিলেন তর্ণী রক্তকূট। এই প্রস্তরকে 3টি খণ্ড করে ওনারা দেবীর অক্ষি স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তারপর যখন পুনরায় শেষ বংশকে রাজকোষে কিছু সম্পদ ওনারা প্রেরণ করেন, তখন ওই 2 অক্ষির 2 রত্ন ফেরত দিয়ে দেন আর বলেন এই 3 রত্ন দিয়ে যখনই পুনরায় দেবী চক্রনবীর অগ্নি স্থাপন করা হবে, তখনই গুপ্তধনের সন্ধান সেই 3 বংশের 3 জন পাবেন। বাপরে, বেশ ভালোই কঠিন কাজ আছে। আচ্ছা, এই দেবী চক্রনবী কেমন দেখতে হয়? সম্পূর্ণ কালো মূর্তি হয়, শুধু মুখ থাকে ওনার, বাকি কোনো অংশ থাকে না। আচ্ছা, তাহলে এখন খুঁজতে হবে বাকি 2 বংশের লোকজন কোথায় আছে, তাই তো? অর্জুনের এই কথায় বেশ কিছুটা আশাহত হয়ে মৈনাকবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, খুঁজবেন? চাইলে খুঁজতে পারেন। এক সময় চেষ্টা করেছিলাম খোঁজ নেবার যে কোথায় আছে তারা বর্তমানে। এক সময় যে আমার ওই গুপ্তধনের প্রতি লোভ ছিল না সেটা অস্বীকার করব না, কিন্তু একটা সময় পরে আর ক্ষমতা হলো না। মনে মনে হালও ছেড়ে দিলাম, বাস্তবকে মানতে শিখলাম যে ইতিহাসকে মানুষ বিশ্বাসও করে না আর মনেও রাখে না। আপনি তো ব্রহ্মতাল বংশের লোক, তার মানে আপনার কাছেই আছে তো সেই ভূচক্র বিন্দু রত্ন? হ্যাঁ, আছে তো। একবার দেখাবেন প্লিজ? নিশ্চয়ই, আসুন আমার বাড়িতে। দুপুরে না হয় ওখানেই খাওয়া দাওয়া করবেন। আবার আমাদের থাকার খাওয়া দাওয়ার ঝামেলা আপনি নিতে গেলেন কেন? আরে বাবা, আমি তো একলা মানুষ, এমনিতেই আমার বাড়িতে তেমন কেউ আসে না। আপনারা এলে আমার বেশ ভালোই লাগবে। অর্জুন হাসি মুখে সায় দিয়ে উল্টো দিকে ঘুরে দেখল এতক্ষণ ধরে অন্যমনস্ক হয়ে বসে আছে অঙ্কিতা আর সত্যেন্দ্রবাবু। দুজনেই মনের মধ্যে কিছু যেন একটা জটলা পাকাচ্ছেন। মৈনাকবাবু সবে উঠতে যাবেন, ঠিক তখনই সত্যেন্দ্রবাবু একটা প্রশ্ন করে উঠলেন। আপনি কিন্তু ওই প্রশ্নের উত্তরটা আর দিলেন না। আনন্দ গোস্বামী কিসের জন্য মারা গেলেন? একটা চাপা অবিশ্বাসের অন্ধকারাচ্ছন্ন নিরেট নিস্তব্ধতা বিরাজ করছে পাহাড়ি জলধারার কলকল শব্দের মধ্যে। অর্জুনের তীক্ষ্ণ দৃষ্টি তখন মেপে নিচ্ছে মৈনাকবাবুর মুখের প্রতিটা ভঙ্গিমা। কেমন গুপ্তধন লুকানো আছে এবার আমিও দেখব। 3 জন না হলে নাকি পাওয়া যাবে না। যত সব, এতদিন ধরে অপেক্ষা করলাম কি আর এই জন্য? নিজের মনেই কথাগুলো বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন আনন্দ গোস্বামী। আকাশ জুড়ে কৃষ্ণকায় মেঘের আনাগোনা লেগে রয়েছে। মাঝে মাঝে গুরুম গুরুম শব্দ আর সাথে আলোর তীব্র ঝলকানি চোখে পড়ছে তার। আনন্দবাবুর হাতে একটা টর্চ আর একটা বড় শাবল। মনের ভেতর তীব্র উত্তেজনার আগ্নেয়গিরি উদ্গিরিত হচ্ছে। নিজের মনেই হাঁটতে হাঁটতে বললেন, আচ্ছা, কামরূপ রাজ্যের 7ম শতকের সময় কি কি অমূল্য রত্ন থাকতে পারে? মণিসংহতি, হিরণ্যকোষ, চন্দ্রহেমা, বজ্রলতা হীরক, নাকি ত্রিনেত্র রাগা, নাকি তান্ত্রিকোষ, সৌম্যজ্যোতি, নাগশিকা হীরক, জ্যোতিষ্কর।
আর ভাবতে পারছি না। আর এসব নাকি 3 বংশের মানুষ একত্রিত না হলে চলবে না। যত সব আজগুবি কথা। মূর্তি ভেঙে আমি নিয়ে নেব। হ্যাঁ, একদম মূর্তিটা আমি ভাঙবই। ইয়ার কি নাকি? এত দিনের অপেক্ষা আমি এইভাবে বিফলে যেতে দেব না। হঠাৎ করেই আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। একটা বিরক্তি নিয়ে তিনি বলে উঠলেন, ধুর, বৃষ্টি হওয়ার আর সময় পেল না। একদম একদম দিনের দিন বৃষ্টি হতে হলো। জল কাদা ঠেঙিয়ে এগিয়ে চলেছেন মন্দিরের রাস্তার দিকে। এখানে রাস্তার দুপাশে কোনো আলোর ব্যবস্থাও করা হয়নি। ভাগ্যিস তিনি বুদ্ধি করে টর্চ এনেছিলেন, নয়তো এই অন্ধকারে হাঁটা প্রায় দুঃসাধ্য হয়ে যেত। ছপাত ছপাত ভঙ্গিতে হাঁটতে হাঁটতেই হঠাৎ তিনি থেমে গেলেন। কেউ কি ওনার পিছু নিয়েছে? বেশ কিছুটা থেমে আবারও হাঁটতেই আরেকবার আওয়াজটা পেলেন তিনি। নিজের পায়ের সাথে সাথেই তাল মিলিয়ে আরেকটা পায়ের চলার শব্দ কানে আসছে তার। মুহূর্তে টর্চের আলো ফেলে পেছনে তাকালেন। না, কেউ নেই। শুধু বৃষ্টি স্নাত সবুজ পাহাড়ি রাস্তা আর পাশের তিস্তার জলধারা সমেত পাথুরে জমি ছাড়া আর কিছুই নেই। তবে বারবার এরকম কেন মনে হচ্ছে যে কেউ ওনার পিছু নিয়েছে? নিজের মনের ভুল মনে করে আবারও সামনের পথ ধরে হাঁটতে থাকলেন তিনি। হাঁটতে হাঁটতে এসে পৌঁছলেন নিজের গন্তব্যের কাছে। ওপরের অংশটা থেকে নিচের অংশের মন্দিরের দর্শন পাওয়া যাচ্ছে। জলে ভিজে দীর্ঘদিনের মৃত্তিকা সমাধিস্থ কালচে ভগ্নপ্রায় মন্দিরটা রাতের নিকষ অন্ধকারকে চাদরের মতো জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে স্থানুর মতো। সেদিকে ফিরে নিজেই নিজের মনে হেসে বললেন, কেমন আছো দেবী চক্রনবী? হ্যাঁ, একবিংশ শতাব্দীতে এসে তোমার মন্দির আবার নতুন করে উন্মোচিত করলাম আমি। ইতিহাস তো এইটুকু মনে রাখবেই আমায়। হ্যাঁ, এরপর গুপ্তধন পেলে তো আমি ওইটা হয়ে যাব। ওইটা কি যেন বলে একটা, হ্যাঁ, লিভিং লিজেন্ড। লিভিং লিজেন্ড আনন্দ গোস্বামী। আনন্দ গোস্বামী ইজ এ লিভিং লিজেন্ড। উফ, ভাবা যাচ্ছে না কতক্ষণে যে উদ্ধার করব। বেশ কিছুক্ষণ নিজের মনে মনেই প্রলাপ বলে নিয়ে আরেকবার পেছনে ফিরে দেখলেন কেউ আসছে কিনা। না, সেখানে কেউ নেই। তারপর ধীরে ধীরে বৃষ্টির জলকে এড়িয়ে কায়দা করে কর্দমাক্ত জমির নিচে নামতে শুরু করলেন তিনি। হুস, বেকার ভয় পাচ্ছি। মৈনাক বাবু ঠিকই বলেছিলেন, ইতিহাসকে কেউ মনে রাখতে চায় না। আর কেই বা আসবে আমার পেছনে? মন্দিরের সামনে আসতেই ওনার উত্তেজনা দ্বিগুণ তুঙ্গে উঠে গেল। একরকম দৌড়ে দৌড়েই মন্দিরের ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করলেন তিনি। বৃষ্টির জলে মন্দিরের মেঝের বেশ কিছু অংশ জলে জলাকার হয়ে গেছে। এই তো সামনে দাঁড়িয়ে আছেন দেবী রক্ততান্ত্রিক। প্যান্ট নিচ থেকে গোটাতে গোটাতে হাসতে হাসতে ব্যঙ্গ করে বললেন, কেমন আছো দেবী রক্ততান্ত্রিক? হ্যাঁ, কেমন আছো? জাগবে জাগবে। আচ্ছা, তোমার নাম রক্ততান্ত্রিক কেন বলো তো? হ্যাঁ, আমাকে কিন্তু খুব ভাবাচ্ছে। এই এই এই, তুমি 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 রক্ত খাও? হ্যাঁ, রক্ত খাও বুঝি? এই বলেই খিলখিল করে একটা পাষাণের হাসি হেসে উঠলেন। তারপর শাবল আর টর্চ নিয়ে গাছের মাঝের গহ্বরে প্রবেশ করতে করতে বললেন, এই যে দেবী, বলছি তোমার ভেতরে ঢুকছি বলে কিছু মনে করো না আবার। হ্যাঁ, আমি কিন্তু কাজ হলে ঠিক বেরিয়ে আসবো। ধীরে ধীরে অন্ধকার গহ্বরের মধ্যে তিনি মিলিয়ে গেলেন। টর্চের আলোকে সঙ্গী করে একরকম হামাগুড়ি দিয়ে চলতে থাকলেন তিনি।
মাটি আর পাথর কেটে যতদূর সম্ভব এই সুড়ঙ্গ করা হয়েছে। হামাগুড়ি দিতে দিতে বেশ অনেকক্ষণ পরেই একটা মৃদু হলদে আগুনের আভা চোখে পড়ল তার, অর্থাৎ সুড়ঙ্গ শেষ হয়ে আসছে। অজান্তেই ওনার মুখ জুড়ে একটা মৃদু হাসির রেশ ফুটে উঠল। শেষে তিনি উপস্থিত হলেন সেই ফাঁকা জায়গায়, দেবী চক্রনবীর গহ্বরের মূল প্রবেশস্থানে। মাটির উপর শায়িত রয়েছে বৃহদাকার ফলকটা, আর তার উপরে অখণ্ড বাতি জ্বলছে। বেশ কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলেন তিনি। দুর্বোধ্য ভাষার কিছুই উদ্ধার করতে না পেরে রাগত স্বরে বললেন, এই ফলকে নাকি লেখা আছে 3 জন না হলে হবে না। যত সব! মৈনাক বাবু তো ভুলও জানতে পারেন। আমি ভেতরে গিয়ে দেখবো আগে, তারপর দেখি কি হয়। এই বলে তিনি গায়ের সমস্ত শক্তি একত্রিত করে ফলক সরানোর চেষ্টা করলেন। বেশ কিছুক্ষণ টানা হেঁচড়া করার পরে নিচে সিঁড়িটা উন্মুক্ত হলো। গভীর অন্ধকারের মধ্যে সিঁড়ির ধাপগুলো যেন ক্রমাগত অন্য এক জগতে নিয়ে চলেছে তাকে। টর্চের আলোটা হঠাৎই নিভু নিভু হয়ে এলো তার। সর্বনাশ! এত হাই পাওয়ারের টর্চের ব্যাটারি এখন শেষ হয়ে গেলে তো মুশকিল। ভাবতে ভাবতে সবেমাত্র প্রথম ধাপে পা রেখেছে, তার টর্চটা বন্ধ হয়ে গেল। অন্ধকারটা আরেকটু গাঢ় হয়ে এলো। অগত্যা সামান্য বাতির মৃদু আলোই এখন তার সঙ্গী। সেটা নিয়েই অত্যন্ত সাবধানে নিচে নামতে শুরু করলেন তিনি। দেওয়ালে দুপাশ জুড়ে নানা রকম চিত্র অঙ্কিত আছে। এসব চিত্রের সাথে বাস্তবের জগতের কোনো মিল নেই। এদিকে তিনি যত সিঁড়ি বেয়ে নিচে নামছেন ততই মনে হচ্ছে বাতাসের স্তর যেন পাতলা হয়ে আসছে, আর ক্রমেই নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে তার। পুরোটা নামার আগেই শরীরটা বেশ খারাপ করতে শুরু করলো। ধপাস করে বসে পড়লেন তিনি। হাঁফাচ্ছেন, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। গত মাসে ডাক্তার দেখিয়ে এসেছিলেন। ডাক্তার বলেছিলেন প্রেশারটা ক্রমেই বাড়ছে তার। বেশি খাটাখাটনির কাজ করতে বারণ করেছিলেন তিনি, কিন্তু না খাটলে কি আর কেষ্ট পাওয়া যায়? আবার যদি মরেই যান তাহলে এখন যা আছে সেটাও ভোগ করতে পারবেন না তিনি। মনে মনে ভাবছেন, তাহলে এখানে একলা এসে তিনি কি ভুল করলেন? নিজের লোভের শাস্তি পাচ্ছেন এখন নিজেই। এখন ফিরতে গেলেও কতখানি পথ ফিরতে হবে, অথচ শরীরে একটুও ক্ষমতা নেই। নিজেকে দুর্বল দুর্বল লাগছে। শেষমেশ সিদ্ধান্ত নিলেন ফিরে যাবেন। যেমন এসেছিলেন সেভাবেই ফিরে যাবেন তিনি। সারা শরীর ঘামে ভিজে চপচপ করছে, সাথে বৃষ্টিতে ভিজে শরীরটা আরো খারাপ লাগছে তার। ধীরে ধীরে পুনরায় উপরে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করে পেছনে ফিরতেই একটা তীব্র মানসিক ধাক্কা খেলেন। মনে হলো এক্ষুনি টাল খেয়ে পড়ে যাবেন তিনি। চোখের সামনে দাঁড়িয়ে আছে একটা দীর্ঘ কালো ছায়ামূর্তি। পরনে একটা লম্বা কালো জুব্বা, এক হাতে ধরে রাখা একটা বড় দণ্ড। তার গোড়ার কাছে আগুনে উত্তপ্ত হয়ে লালচে হয়ে জ্বলছে একটা ত্রিভুজাকার ছাপ ফেলার অংশ। ছায়ামূর্তিটা একটু একটু করে নিচে আসতে থাকলো। আনন্দবাবু না পারছেন উপরে উঠতে, না পারছেন নিচে নামতে। স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি। চোখ দুটো বিস্ফারিত হয়ে আছে। ধীরে ধীরে বাতির আলো সান্নিধ্যে এলে তার মুখ প্রকাশ পেল। মুখটা ওনার ভীষণ রকম চেনা। ক্রমেই বাতিটা স্থিমিত হয়ে এলো, আর একটা দীর্ঘ হাত আনন্দবাবুর গলায় চেপে বসল। তিনি চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু কণ্ঠনালী বেয়ে কোনো আওয়াজই বেরোলো না। ক্রমাগত চাপে ওনার হাত থেকে বাতিটা পড়ে গেল। একটা মৃদু গোঙানির আওয়াজ তার কেবল কানে এলো। নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না আর। ক্রমেই শরীরের ছটফটানি স্থির হয়ে এলো। ব্যাস, এরপর ধীরে ধীরে চোখের সামনে দৃষ্টি ঝাপসা হয়ে ক্রমশ অন্ধকার হয়ে এলো। তমসার নিকষ অন্ধকারের রাত্রে কাঁধে করে আনন্দবাবুর মৃতদেহটা নিয়ে বেরিয়ে এলো লোকটা। তার পরনে লম্বা কালো কোট, রেনকোটের মতো টুপি তার সাথে লাগানো, আর কালো জিন্স। নিচের অংশ থেকে উপরে উঠে এলেন অত বড় ভারী দেহটাকে কাঁধে নিয়ে। তারপর তিস্তার কুলকুল জলধারার পাথুরে জমির ওপর ফেলে রাখল অর্ধনগ্ন দেহটা। বৃষ্টি এখনো ঝমঝমিয়েই পড়ছে।
তিস্তার বহমান জলে বেশ কয়েকবার চোখ মুখ ধুয়ে নিল সে। এরপর দুবার আনন্দবাবুর মৃতদেহকে লাথি মেরে আপন মনে শেষ দিতে দিতে এগিয়ে গেল অজানার উদ্দেশ্যে। নিশ্ছিদ্র গাঢ় অন্ধকার ক্রমশ নিজের রহস্যের জালে তাকে আবদ্ধ করে নিজের বুকে মিলিয়ে নিল। সামনে দেখে বিভৎস একটা যান্ত্রিক অ্যাক্সিডেন্টের জান্তবু চিৎকারে ধরফর করে ঘুম থেকে উঠে বসল অর্জুন। রীতিমতো ঘাম দিয়ে হাঁফাচ্ছে সে। বারবার এই একই স্বপ্ন সে দেখেই চলেছে। এই কারণেই দু চোখের পাতা এক করতে ভয় পায় সে। সেই দিনের সেই অ্যাক্সিডেন্টের রাতটা যেন ঘুণ পোকার মতো তার মস্তিষ্কে গেঁথে আছে। ধীরে ধীরে নিজেকে একটু ধাতস্থ করে নিল। আজ অনেকদিন পর মৈনাকবাবুর কৃপায় শরীরে একটু ভালো কিছু খাবার পড়েছিল। সবেমাত্র দুপুরে একটু ঘুমানোর চেষ্টা করেছিল, তখনই আবার এই স্বপ্ন। উঠে গিয়ে চোখে মুখে জল দিয়ে ব্যাগ থেকে একটা ওষুধ বের করে খেয়ে নিল সে। তখনই অঙ্কিতা এসে বলল, মৈনাকবাবু ওনার ভূচক্রবিন্দু রত্ন দেখাবেন বললেন। ঠিক আছে, তোরা যা, আমি আসছি। এই, তোর কি শরীর খারাপ লাগছে নাকি? না না, কিছু হয়নি, যা আসছি। ওকে, কাম ফাস্ট। অঙ্কিতা বেরিয়ে যেতেই একটা কথা হঠাৎই অর্জুনের মাথায় স্ট্রাইক করল। আনন্দ গোস্বামী আর 3 শ্রমিক যদিও গুপ্তধনের সন্ধানে প্রবেশ করেছিলেন, তবুও তাদের মৃত্যু হলে গলায় কালশিটে দাগ কেন পড়বে? ত্রিভুজের উল্কিটা কি তাহলে শুধুই ডিকোয়ে? বাংলায় যাকে বলে স্রেফ ধোকা দেওয়ার জন্য, যাতে মৃত্যুগুলো অলৌকিক বলে মনে হয়। কিন্তু তাহলে তো সন্দেহের লোক একজনই। সে কি মন্দির থেকে সাধারণ মানুষকে দূরে রাখার জন্যই এই কাজ করছে? কিন্তু তাকে হাতে নাতে ধরতে না পারলে তো হবে না। না না, এসব পরে ভাবা যাবে। আপাতত রত্ন দর্শন। 4 জন এসে উপস্থিত হলো একটা ছোট্ট ঘরের ভেতর। ঘরটা অনেকটা স্টোর রুমের মতো। একটা মাঝারি আকারের আলমারি, দেওয়াল জুড়ে অসংখ্য পুরনো মুখোশ আর তেল চিটে পড়ে যাওয়া তৈলচিত্র দিয়ে পূর্ণ। ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নোংরা ছেঁড়া বস্তার ঢের। জানলা বলতে একটা ছোট্ট ঘুপচি মতো ফাঁকা জায়গা। সূর্যের আলো খুব একটা পৌঁছয় না সেখানে। টিমটিম করে একটা লো পাওয়ারের হলদে আলোর বাল্ব জ্বালিয়ে মৈনাকবাবু আলমারি খুলতে উদ্যত হলে সত্যেন্দ্রবাবু প্রশ্ন করলেন, এত মূল্যবান একটা জিনিস আপনি এখানে রাখেন? আপনি হলে এখানে রাখতেন? একদমই না, কোনো ব্যাংকের লকার বা সিন্ধুকে রাখতাম, যেটা সেফ। সেফ তো সেই জায়গা হবে যেখানে আপনি এটা রাখার কথা আশাও করবেন না। কেউ কখনো স্বপ্নেও ভাববে না যে ওরকম একটা মহামূল্যবান রত্ন এরকম জায়গায় থাকবে। কাজেই এর থেকে সেফ জায়গা আর নেই। ছোট্ট আলমারির কম্বিনেশন লক ঘুরিয়ে সেটা খুলতেই ভেতরে আরেকটা ছোট সিন্দুক মতো চোখে পড়ল। তার পাশে রাখা চাবি দিয়ে সিন্দুকটা খুলে একটা ছোট্ট কাগজের ঠোঙা বের করে আনলেন। ভেতর থেকে বেরিয়ে এলো একটা সবুজাভ পাথর। খুব বেশি চকচকে ঝলমলে না হলেও জিনিসটা বেশ আকর্ষণীয়। 3 জন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেদিকে। অর্জুন বেশ ধীরে ধীরে দৃষ্টি স্থির রেখেই বলল, এরকম আরো 2টো রত্ন আছে, একটা গাঢ় নীলছে আর একটা গাঢ় লালছে। আচ্ছা, একবার হাতে নিয়ে দেখতে পারি? সত্যেন্দ্রবাবু চোখটা যেন জলজল করছিল। ওনার এই আবদারে মৈনাকবাবু স্থিমিত হাসি হেসে সেটা ওনার হাতে দিলেন। সত্যেন্দ্রবাবু জিনিসটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলেন। মৈনাকবাবু আরো বললেন, আমি একাই হয়তো এই জিনিসটার কদর করি, বাকি পৃথিবীর কেউই হয়তো আর ইতিহাস জানে না, অথবা পয়সার জন্য বিক্রিও করে দিয়ে থাকতে পারে। এইরকম 3টে রত্ন শুধু চোখে লাগালেই গুপ্তধন বেরিয়ে আসতো। তাই তো শুনেছি। ফলক দেখেছিলাম, তবে ফলকের ভাষা তো পড়তে পারি না, তাই জানি না। অর্জুন দেখল সত্যেন্দ্রবাবুর এই বিষয়ে একটু বেশি উৎসাহ। সে থাকতেই পারে, কিন্তু তবুও মনের ভেতরে একটা খচখচানি রয়ে গেল। অঙ্কিতা কিন্তু কেমন উদাসীন ভঙ্গিতে বাইরের দিকে তাকিয়ে আছে। অর্জুন প্রশ্ন করল, আপনার কি মনে হয়
গুপ্তধন বলতে কি হতে পারে? যতদূর ইতিহাস আমি জানি, ওই মণিসংহতি, হিরণ্যকোষ, চন্দ্রহেমা, বজ্রলতা, হীরক এইসবই থাকবে হয়তো। সপ্তম শতকে এগুলি বেশ মূল্যবান ছিল। বিশেষ করে চন্দ্রহেমা তো কামরূপ রাজ্যের নিদর্শক ছিল। এরপর রত্ন দেখা শেষ হলে আবারও যে যার ঘরে যাবার উপক্রম করলো। তিনজনকে তিনটে আলাদা ঘর দিয়েছেন মৈনাকবাবু। হিসেব অনুযায়ী ওনারা কালকেই চলে যাবেন, তাই এক রাতের জন্য ভালো ব্যবস্থাই করেছেন। অঙ্কিতা নিজের ঘরে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে অর্জুন তাকে ডেকে বলল, তোর কি হয়েছে রে? কখন থেকে দেখছি কিরকম একটা আনস্টেবলের মতো বিহেভ করছিস, আমার সামনে ঢপ মারছিস। তেমন কিছুই না, জাস্ট এমনি। কি হয়েছে স্পষ্ট করে বল। একটু ইতস্তত করে এদিক ওদিক ভালো করে দেখে অঙ্কিতা নিজের হাতের মধ্যমায় পড়ে থাকা আঙুলটা দেখালো। অর্জুন দেখল সেখানে একটা লালচে পাথরের মতো জিনিস রয়েছে। অঙ্কিতা অত্যন্ত ফিসফিস করে বলল, আমি এতদিন সব গালগল্প ভাবতাম। আমরা দক্ষিণের মালবের বংশের বংশধর। আমার ঠাকুমা আমায় এটা দিয়েছিল, বলেছিল এটা দিয়ে নাকি গুপ্তধন পাওয়া যাবে। আমি তো কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু ঠাকুমার স্মৃতি বলে পড়ে থাকতাম। তার মানে তুই বলতে চাইছিস যে এটা? উত্তেজনার বশে একটু বেশি জোরে কথাটা বলে ফেলেছিল অর্জুন। সাথে সাথে চোখ বড় বড় করে অঙ্কিতা দাঁত মুখ খিচিয়ে বলল, আরে আস্তে আস্তে। হ্যাঁ, এটাই অগ্নিচূর্ণমণি। আমি সবসময় পড়ে থাকি বলে গ্লেজটা একটু ফেড হয়ে গেছে, কিন্তু এটাই সেই রত্ন। এটার কথা কে কে জানে? সত্যেন্দ্র স্যার জানে, আর এখন তুই জানলি। উনি কি করে জানলে? আরে একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিলেন, আমিও বলে দিয়েছিলাম। আমি তো বললাম এসব সিরিয়াসলি নিতাম না, তাই আর কি করে বলে দিয়েছি। তাও এটা অনেক বছর আগের কথা, জানি না ওনারও মনে আছে কিনা। এসব জিনিস মানুষ সহজে ভোলে না। এই গুপ্তধনের জন্য 4টে খুন হয়ে গেছে। কে করছে বুঝতে পারছি না, তবে অল্প অল্প আন্দাজ করছি হয়তো। তুই একটু সাবধানে থাকিস, আমি দেখছি কি করা যায়। নিজের ঘরে ফিরে এসে অর্জুন মোবাইল খুলে সার্চ দিল কামরূপ রাজ্য সম্পর্কে জানার জন্য। একের পর এক তথ্য উঠে আসতে থাকলো মোবাইলের স্ক্রিনে। তবে এক জায়গায় এসে তার চোখটা স্থির হয়ে গেল। উত্তেজনায় মনটা হয়তো লাফিয়ে উঠল। কে বলেছে ইন্টারনেটে খবর থাকে না? যা রটে তার কিছুটা অন্তত ঘটে। ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে সেদিকে খেয়াল নেই তার। হঠাৎই দরজায় টোকা পড়তে মুখ ঘুরিয়ে দেখল মৈনাকবাবু স্বয়ং এসে দাঁড়িয়েছেন। চা করেছি অর্জুন বাবু, আসুন। আর বলছি, সত্যেন্দ্র বাবুকে কোথাও দেখেছেন? কই না তো। কেন, উনি ঘরে নেই? নেই তো দেখলাম, তবে কোথাও গেছেন হয়তো। আসুন আসুন। অর্জুন ফোন রেখে নিচে গেল। তার ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটা কালো পাথরের ছবি, যার নিচে লেখা কাঞ্চন ভ্রান্তি। সিঁড়ি দিয়ে নিচে গিয়ে দেখল অঙ্কিতা বসে আছে। অঙ্কিতাকে সত্যেন্দ্রবাবুর কথা জিজ্ঞেস করতে এসে বলল, স্যার একটু বাইরে গেছে, বলল গ্রামে এসেছি, একটু আফটারনুন ভাইব নিয়ে আসি। আপনারা শহরের লোকেরা গ্রামে এলেই গ্রামের ভাইব চাইবেন, আবার তার সাথে আধুনিক পরিষেবা। এই দেখুন তো, গ্রামে এত সুন্দর কাপ ডিশে করে চা খাওয়াবে। কথাটা সত্যি হলেও মানুষ এটাই চায়, সেটা বিলক্ষণ জানে অর্জুন। কিন্তু আপাতত অঙ্কিতা সত্যেন্দ্রবাবু কি চায় সেটাই বোঝা যাচ্ছে না। একটা গভীর চিন্তায় ভাঁজ তার সারা মুখ জুড়ে খেলে গেল। ঠিক তখনই মৈনাকবাবুর একটা প্রশ্নে তার সমস্ত হিসেব একেবারে গোলমাল হয়ে গেল। বলছি, আপনার হাতের আঙুলের আংটিটিতে ওটা কিসের পাথর অঙ্কিতা দিদি? বিস্ফারিত চোখে অঙ্কিতা দ্রুত অর্জুনের দিকে ফিরল। অর্জুন তখনও শান্ত হয়ে রয়েছে। মৈনাকবাবু বেশ হাসি মুখে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, আর অর্জুনের তীক্ষ্ণ দৃষ্টি তখন ক্রমশ একটু একটু করে মেপে চলেছে মৈনাক বর্মনকে। আধার রাতের পাহাড়ি দৃশ্য ব্যালকনি থেকে দেখতে দেখতে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল অর্জুন। মনের ভেতর অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে মৈনাক বর্মনই কি
আনন্দ গোস্বামী আর 3 জনকে খুন করেছে, কিন্তু কি উদ্দেশ্যে? মৈনাকবাবু কি সন্দেহ করেছে অঙ্কিতার হাতের আংটিটির পাথরটা আসলে অগ্নিচূর্ণমণি? আর সত্যেন্দ্রবাবুর এত অত্যধিক কৌতূহল কেন? যদি 2 রত্ন এখানে থাকে, তাহলে 3য় রত্ন আশেপাশেই আছে। এরকম অনুভূতি কেন হচ্ছে তার? আজকের রাতটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই মুহূর্তে কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না। সিগারেটের শেষ টান দিতেই মেঘের একটা তীব্র গর্জন শোনা গেল। 2-1 ফোঁটা বৃষ্টিও শুরু হলো। হঠাৎই মৈনাকবাবু ডাকলেন, আসুন অর্জুন বাবু, রাতের খাবার হয়ে গেছে। রাতের খাবারটা বাইরে থেকেই আনা হয়েছে। অর্জুন নিচে এসে দেখল ভাত, মাছ আর মাংস, এই আয়োজন। সত্যেন্দ্রবাবু সবকিছুই রেডি করছেন। বলতে নেই, তবে ভূচক্রবিন্দু রত্ন দেখার পর থেকে তিনি একটু বেশি উৎসাহী। আর বিকেলে ভ্রমণ থেকে ফেরার পরে তো ওনার মধ্যে একটু বেশি উত্তেজিত ভাব লক্ষ্য করেছে অর্জুন। না চাইতেই এই ছোটখাটো বিষয়গুলো অর্জুনের চোখে পড়ে যায়। খাওয়া দাওয়ার সময় বেশ কিছু গল্প গুজব হলো। অর্জুন খাওয়ার সময় বলল, আমি মাছ খাই না, মাংস দিয়ে খেয়ে নিচ্ছি। সত্যেন্দ্রবাবু প্রথমে একটু জোরাজুরি করলেন, কিন্তু অর্জুন জেদ করাতে তিনি আর বিশেষ কিছু বললেন না। অর্জুনের এই বিষয়টায় যত না খটকা লাগলো, তার চেয়ে বেশি ভদ্রলোকের ওপর কেমন যেন বিরক্তি লাগলো। সে মাছ নাই খেতে পারে, তার জন্য তিনি এত জোর করবেন কেন? রাতে খাওয়া দাওয়ার পর অর্জুন নিজের ঘরে গেল। সিগারেটের প্যাকেটটা খুলে সিগারেট বের করতেই হঠাৎ মনে পড়ল, আজ বিকেল থেকে একবারও তার শ্রেয়সীর কথা মনে পড়েনি, যার জন্য শরীর আর মন দুটোই বেশ চনমনে লাগছে। বহুদিন পর আয়নায় নিজেকে দেখল সে। ইস, কি বিশ্রী লাগছে মুখ চোখ। কতদিনের না কামানো দাড়ি, চুলগুলো বড় বড় হয়ে কাঁধ ছাড়িয়েছে। সাধে কি বলে, মানুষ প্রকৃতির সান্নিধ্যে এলে আবারও নতুন করে নিজেকে চিনতে পারে। অর্জুনেরও সেই একই উপলব্ধি হলো। রাতের বেলায় বাথরুমে ঢুকে দাড়ি গোঁফ কেটে পরিষ্কার হলো। উষ্ণ গরম জলে ভালো করে স্নান করে ফ্রেশ হলো সে। নরম বিছানার উপরে শরীরটাকে এলিয়ে দিল। মাথার ভেতরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। বাইরে এখন বৃষ্টি শুরু হয়েছে। মৃদু ঠান্ডা বাতাস জানলা দিয়ে ভেতরে এসে শরীরটাকে জুড়িয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণের মধ্যেই তার 2 চোখ জুড়ে ঘুমের রাজ্য নেমে এলো। বাইরের মৃদু বৃষ্টির আওয়াজ আর পাহাড়ি শীতলতা সব মিলিয়ে যেন এক নৈসর্গিক পরিবেশ উপহার দিয়েছে তার জীবনে। শান্তির ঘুম কত রাত ঘুমায়নি সে, কিন্তু আজও কতক্ষণ ঘুমিয়েছে খেয়াল নেই তার। রাতে একটা অদ্ভুত অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। হাঁফিয়ে উঠে বসে পড়ল নিজের বিছানায়। শরীরময় ঘেমে স্নান করে গেছে। বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু তা সত্ত্বেও কোনো রকম শীতলতা অনুভূত হচ্ছে না। একটা চাপা গুমোট ভাব অনুভূত হচ্ছে। ব্যালকনিতে গিয়ে সিগারেট বের করতে এসে দেখল সিগারেট শেষ হয়ে গিয়েছে। বিরক্তি সহকারে প্যাকেটটা ছুঁড়ে বাইরে ফেলে দিল সে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে ব্যালকনি দিয়ে হাঁটতে হাঁটতে একের পর এক ঘরগুলো দেখতে দেখতে এগোচ্ছিল সে। মৈনাকবাবু এবং অঙ্কিতা অঘরে ঘুমোচ্ছে। থমকে দাঁড়িয়ে পড়ল সত্যেন্দ্রবাবুর ঘরের সামনে এসে। তার ঘরে কেউ নেই, দরজাটাও হাট করে খোলা। চুপি চুপি ভেতরে প্রবেশ করে সে একবার ডাক দিল, সত্যেন্দ্রবাবু আছেন? কোনো সারা শব্দ নেই। বাথরুমেও তিনি নেই। ঘরটা ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখল সে, যদি সন্দেহজনক কিছু পাওয়া যায়, কিন্তু না, কিছুই পেল না সে। ভদ্রলোক এত রাতে গেলেন কোথায়? কি মনে হতেই দ্রুত অঙ্কিতার ঘরে এলো অর্জুন। অঙ্কিতার বরাবরই দরজা ভেজিয়ে ঘুমানোর অভ্যেস, সে ছিটকিনি আটকায় না। অর্জুন ভেতরে এসে দেখল অঙ্কিতা পাথরের মতো ঘুমোচ্ছে। 2-3 বার মৃদু ধাক্কা দিল সে। অঙ্কিতা, হ্যাঁ অঙ্কিতা, অঙ্কিতা। না, কোনো সাড়া দিল না। এবারে হঠাৎই অর্জুনের চোখে পড়ল অঙ্কিতার হাতের আংটিটা নেই। সর্বনাশ! যেই সন্দেহটা সে স্বপ্নেও ভাবেনি সেটাই হয়েছে।
দ্রুত সে ফিরে এলো মৈনাকবাবুর ঘরে। দরজা ভেতর থেকে বন্ধ। চিৎকার করে বাইরে থেকে ডাকতে ডাকতে দরজায় ক্রমাগত কাঁধ দিয়ে ধাক্কা মারতে থাকলো সে। শেষে দরজা ভেঙে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে মৈনাকবাবুর ঘরের মেঝেতে এসে পড়ল। তাতেও ওনার ঘুম ভাঙেনি। তারপর ক্রমাগত চিৎকার করে ডাকতে ডাকতে অজস্র ধাক্কা দিতে থাকায় অবশেষে ফল পাওয়া গেল। মৈনাকবাবু, মৈনাকবাবু উঠুন, সর্বনাশ হয়ে গেছে মৈনাকবাবু, উঠুন উঠুন। মৈনাকবাবুর ঘুম ভাঙল বটে, তবে বেশ কিছুক্ষণ সময় লাগলো একটু অবস্থাটা বুঝে নিতে। তারপর তিনি একটু ধাতস্থ হলেই অর্জুন যে কথাটা বলল তাতে তার সমস্ত ঘুম ছুটে পালিয়ে গেল। আপনার সিন্ধুকের ঘরে চলুন, খুব সম্ভবত আপনার রত্ন আর নেই সেখানে। চোখ বড় বড় করে এক লাফে খাট থেকে নেমে দুজনেই দৌড়ল স্টোর রুমের দিকে। সিন্ধুক খুলে দেখল, হ্যাঁ ঠিকই ধরেছিল, রত্নটা সেখানে নেই, শুধু খালি কাগজের ঠোঙাটা পড়ে রয়েছে। মৈনাকবাবু হাত পা ছড়িয়ে বসে পড়লেন। ওনার যেন শরীর থেকে প্রাণটাই বেরিয়ে চলে গেছে। অর্জুন তার সামনে হাঁটতে হাঁটতে বলতে থাকলো, এবারে সবটা বুঝতে পারছি। বিকেলের সান্ধ্য ভ্রমণের কারণ কি, মাছ খাওয়াতে কেন এত জোর করানো। খাবার পরিবেশনের সময় সুযোগ বুঝে ওই মাছে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন তিনি। আপনি ঠিকই ধরেছিলেন মৈনাকবাবু, অঙ্কিতার হাতের আংটির পাথরই অগ্নিচূর্ণমণি রত্ন, সেটাও তার হাত থেকে খুলে নিয়ে গেছে। অতএব দুই রত্ন তার কাছে আছে, আর তার মানে তৃতীয় রত্নের অধিকারীও এখানেই কোথাও আছে, যার সাথে উনি সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়েছিলেন। ঠিক আছে, আমিও দেখছি। মৈনাকবাবু হাঁ করে অর্জুনের কথাগুলো শুনতে থাকলেন। ওনার সবটা হজম করতে একটু সময় লাগবে। অর্জুন এসে মৈনাকবাবুকে বললেন, আমার সাথে চলুন, অঙ্কিতা থাকুক, আমি আর আপনি এই রহস্যের সমাধান করতে পারব। মৈনাকবাবু যদিও হাল ছেড়ে দিয়েছিলেন, তবুও শেষ চেষ্টা করে দেখবেন ভাবলেন। কোনো মতে নিজের শক্তিকে একত্রিত করে রাতের অন্ধকারে বৃষ্টি মাথায় নিয়ে দ্রুত পদক্ষেপে হাঁটতে থাকলেন মন্দিরের দিকে। মাথার উপর ঘন মেঘের অনবরত গর্জন আর বিদ্যুতের আলোর ঝলকানিতে এক রোমাঞ্চের অনুভূতি হচ্ছিল। হাঁটতে হাঁটতে মন্দিরের সামনের উচ্চভূমিতে এসে উপনীত হলো দুজনে। নিরেট কালিমার স্তরভেদ করে দুটো পাতলা কণ্ঠস্বর যেন ভেসে আসতে শুরু করেছে মন্দিরের ভেতর থেকে। আমার সাথে বিশ্বাসঘাতকতা করছেন আপনি। মনে রাখবেন, আমি না থাকলে আপনি কিছুই পেতেন না। কেন এমন করছেন? আচ্ছা আচ্ছা, আমরা 90-10 ভাগাভাগি করব, তাতে আপনি খুশি তো? কণ্ঠটা স্বয়ং সত্যেন্দ্রবাবুর। দুজনে পালা করে নিচে নেমে এসে পা টিপে টিপে মন্দিরের দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখল, অন্ধকারের মধ্যে সত্যেন্দ্রবাবু সামনের মেঝেতে শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। ওনার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ ছায়া মূর্তি। ওনার পরনে লম্বা কালো পোশাক, হাতে ধরে রাখা একটা দীর্ঘ দণ্ড, যার সামনের ত্রিভুজের মতো অংশটা জ্বলন্ত আগুনের মতো লালচে হয়ে আছে। সত্যেন্দ্রবাবুকে দেখে বোঝা গেল উনি পায়ে কোনো মতে আঘাত পেয়েছেন, যার জন্য পালানোর ক্ষমতা তার নেই। হাঁটুর ওখান দিয়ে রক্ত বেরোচ্ছে বলেও মনে হচ্ছে। তিনি হাত জোর করে কান্না ভেজা কণ্ঠে বললেন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আপনার কথা আমি বাইরে কাউকে বলবো না, কাউকে না, শুধু শুধু আমায় ছেড়ে দিন, প্লিজ প্লিজ। কিন্তু ছায়ামূর্তির মন গলল না, তাই কোনো কথা শুনলেন না। সে ধীরে ধীরে এগিয়ে এসে এক হাতে সত্যেন্দ্রবাবুর কণ্ঠনালী চেপে ধরল। সত্যেন্দ্রবাবু শুরুতে ছটফট করলেও চেষ্টা করেও নিজের গলায় লোহার শিকের মতো বসে থাকা এক হাত সরাতে পারলেন না। কি অমানসিক শক্তি সামনের মানুষটার গায়ে! তখন বাইরে থেকে ওরা দুজন দেখল ছায়ামূর্তির চোখটা ধকধক নীলচে হয়ে জ্বলে উঠছে। এগুলো তখনই হয় যখন কেউ কোনো বিশেষ ধরনের ড্রাগ শরীরে ইনজেক্ট করে থাকে। অ্যাড্রিনালিন অতিরিক্ত খরচ হয়, অমানসিক শক্তি ধারণ করে তার মধ্যে, এবং শরীরের যে কোনো একটি অঙ্গে তার প্রভাব পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে চোখেই পড়ে। এই জন্য সাধারণ মনুষ্য শক্তি দিয়ে তাকে পরাস্ত করা সম্ভব নয়।
সত্যেন্দ্রবাবুর মুখ থেকে এখন একটা চাপা গোঙানি বেরিয়ে আসছে। মৈনাকবাবু এই দৃশ্য দেখে চুপি চুপি ফিসফিস করে বললেন, আমরা কি ওনাকে বাঁচাবো না? না, বিশ্বাসঘাতকতার শাস্তি একটাই, মৃত্যু। উনি যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা না করতেন তবে অবশ্যই বাঁচানোর চেষ্টা করতাম। অবশ্যই পিক অ্যাড্রিনালিন ধারণ করে থাকা রাক্ষসের সাথে আমরা পারতাম কিনা তারও একটা সন্দেহ আছে। তাহলে এখন আমরা কি করব? খুব সম্ভবত তার কাছে ত্রিরত্ন আছে, তাই এখন আর সত্যেন্দ্রকে ওর প্রয়োজন নেই, তাই রাস্তা থেকে সরাতে চাইছে। এখন শুধু ফলো করতে থাকুন। ওই লোকটা কে সেটা বুঝতে পেরেছেন? খুব সম্ভবত হ্যাঁ। কে লোক? প্রশ্নটার কোনো উত্তর এলো না। এদিকে আরও বেশ কিছুক্ষণের ব্যর্থ ঝাপটাঝাপটির পরে ধীরে ধীরে সত্যেন্দ্রবাবুর দেহটা নিথর হয়ে গেল। চোখের মণিটা উল্টে গেল। নিস্তেজ দেহটা পাথরের মতো পড়ে রইল মন্দির প্রাঙ্গণে। কালো ছায়ামূর্তি এরপর দুবার মৃতদেহকে লাথি মেরে রক্ততান্ত্রিক বৃক্ষের গহ্বরে প্রবেশ করল। দৃশ্যের বাইরে যেতেই দ্রুত তারাও ভেতরে প্রবেশ করল। সত্যেন্দ্রবাবুর মৃতদেহ পড়ে রয়েছে মন্দির প্রাঙ্গণে। রাগে ক্ষোভে ঘেন্নায় অর্জুন একদলা থুতু তার মুখে ফেলে বলল, যারা আপনাকে ভরসা করে এসেছিল তাদেরই সাথে বিট্রে করলেন। মৈনাকবাবু প্রথমে রক্ততান্ত্রিক বৃক্ষকে একবার প্রণাম করলেন, তারপর পেছন পেছন প্রবেশ করল অর্জুন। অন্ধকারের মধ্যেই হাতড়াতে হাতড়াতে এগোতে থাকলো ওরা দুজন। মোবাইল আছে, কিন্তু আলো জ্বালালে সামনের মানুষটা আঁচ পেতে পারে। সুড়ঙ্গের মধ্যে কথাবার্তা একদমই বন্ধ। যত ধীরে কথা বলুক এখানে প্রতিধ্বনিত হবেই। বেশ অনেকক্ষণ হামাগুড়ি দিয়ে চলার পরে তারা যখন ফলকের সামনে এসে পৌঁছল, দেখল ফলকটা একপাশে সরানো। সেখান থেকে উন্মুক্ত হয়েছে নিচে নামার সিঁড়ি। অর্জুন প্রথমে ফলকটা একবার মনোযোগ দিয়ে দেখল। উল্কির মতো করে অনেক কিছু লেখা আছে সেখানে। মৈনাকবাবু কি হচ্ছে কিছুই এখনো স্পষ্ট করে বুঝতে পারছেন না। অর্জুনের মুখে হঠাৎই একটা হাসি ফুটে উঠল। নিজের মনে মনেই বলে উঠল, গুপ্তধন পেয়েও সে পাবে না। কি হচ্ছে আমায় একটু খুলে বলবেন প্লিজ? কি ওই লোকটা? আপনি চেনেননি এখনো? ব্রহ্মতাল বংশের বংশধর আপনি, মালব অঞ্চলের ছেদি রাজবংশের বংশধর হলো অঙ্কিতা, আর বর্মন বংশের বংশধর হলেন উনি। এখানে আপনি ছাড়া আর কে আছে ওই পদবীর লোক? কাকে বর্মন নামে চেনেন? কিছুক্ষণ ভাবতেই মৈনাকবাবুর চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি চিনতে পেরেছেন ওই লোককে। অর্জুন হালকা হাসি হেসে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছেন। নিচে চলুন, আসল খেলা এখনো বাকি আছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওরা নিচে নামতে থাকল। মৈনাকবাবু যেন এখনো বিশ্বাস করতে পারছিলেন না যে যেই মানুষটার সাথে তিনি এতদিন ছিলেন সেই মানুষটাই এই অসৎ উদ্দেশ্যে সবকিছু একলা হাতানোর তাল করেছিল। সিঁড়ি দিয়ে নিচে নেমে যখন চক্রনবীর মূল গহ্বরে তারা উপস্থিত হল, তাদের সামনে উন্মোচিত হলো এক বিশাল আকার কক্ষ। মাটির এত নিচে গভীরে এই বিশাল কক্ষের উপস্থিতি বহির্জগতের কেউ কোনোদিনই আঁচ করতে পারবে না। তার ঠিক মাঝামাঝি স্থানে দারুণ ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে বিশাল আকার কালচে পাথরের তৈরি দেবীর মুখশ্রী। হাস্যময়ী এক স্নিগ্ধ বাড়ির মুখ। মুখ জুড়ে একটা স্তিমিত প্রসন্নতা বিরাজ করছে। সেই মূর্তির সামনে তারা অত্যন্ত নগণ্য। অর্জুন দেখল পাথুরে মূর্তির গা বেয়ে ওপরে উঠে চলেছে লোকটা। নিচে নিঃশব্দে যে তারা এসেছে সেই খেয়াল তার নেই। মূর্তির সামনে পড়ে আছে তার হাতে ধরে থাকা দণ্ডটা। অর্জুন চুপি চুপি গিয়ে সেটা তুলে এনে আবারও আড়ালে দাঁড়িয়ে পড়ল। মৈনাকবাবু জিজ্ঞাসা করলেন, এবার কি হবে? দেবীর চক্ষুদান হবে, আর তারপর বিস্ফোরণ। দুজন অন্ধকারের আড়ালে লুকিয়ে দেখতে থাকল। লোকটা বিনা পরিশ্রমে কি মসৃণভাবে দেবীর দুদিকের চোখে লাগিয়ে দিল অগ্নিচূর্ণমণি, গাঢ় লালচে রত্ন, আর ত্রিনেত্র নবমণি গাঢ় নীলচে রত্ন। আর তারপরে কপালে থাকা তৃতীয় নয়নে রাখল ভূচক্র বিন্দু, গাঢ় সবুজ রত্ন। তিনটি রত্ন তিন চোখের মণিকোঠায় লাগানোর সাথে সাথেই তিনটি রত্ন উজ্জ্বল হয়ে উঠল।
তিন দিকের ত্রিনেত্র উজ্জ্বল হয়ে উঠে দেবী মূর্তিকে যেন মৃন্ময়ী থেকে চিন্ময়ী করে তুলল। তারপর হঠাৎ করেই মূর্তিটা যেন নড়তে শুরু করল। নড়তে নড়তে বেশ কিছু পাথরের অংশ প্রাথমিকভাবে ভেঙে পড়তে শুরু করলো। মৈনাকবাবু বুঝতে পারলেন যে বিস্ফোরণ হতে চলেছে। তারপর মুহূর্তের মধ্যে এক বিশাল বিস্ফোরণে সমগ্র বিশালাকার কালচে মূর্তিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। সাথে সাথেই একটা তীব্র আর্তনাদ শোনা গেল। অনেকটা উপর থেকে নিচে পড়েছে লোকটা, চারিদিকে ধুলোয় ভর্তি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সামনের কোনো দৃশ্য দেখা গেল না। আড়ালে ছিলেন বলে মৈনাকবাবু আর অর্জুনের সেরকম কিছু হয়নি। ধীরে ধীরে ওনারা আড়াল থেকে বেরিয়ে এলেন। সামনের ধুলোর ঝড়টা সরে যেতে ওনারা দেখলেন লোকটা প্রায় বুক অবধি একটা বড় কালো পাথরের চাইয়ের নিচে ঢাকা পড়ে গেছে। তার সারা মুখে রক্ত লেগে আছে। উঠে দাঁড়ানোর অবস্থা পর্যন্ত নেই তার। বুক অবধি একটা পাথরের চাই চেপে বসে আছে তার। অর্জুন এখন হাসতে হাসতে সে লোহার দণ্ড হাতে নিয়ে পাথরের চাইয়ের উপর দাঁড়িয়ে বলল, বৃথা চেষ্টা করলেন ইন্সপেক্টর বর্মন, কিছুই তো পেলেন না, তাই না? আপনি এখানে কি করছেন? অনেকটা কষ্টে কাতরাতে কাতরাতে কথাটা বললেন ইন্সপেক্টর অনুজ বর্মন, কাশ্যপ বর্মনের বর্তমান বংশধর, যার গলার লকেটে আটকানো ছিল ত্রিনেত্র নবমণি, গারু নীলচে রত্নটা। মৈনাকবাবু পেছন থেকে বললেন, 5 জনকে হত্যা করে আপনি একা গুপ্তধন নিতে চাইলেন, কি লাভ হলো? ইন্সপেক্টর বর্মনের আর কোনো কথা বলার মতো শক্তি নেই। অর্জুন বলল, আপনাকে উদ্ধার আমরা করব না, শুধু এই গহ্বরে আগুন ধরিয়ে মুখটা ফলক দিয়ে বন্ধ করে দেব। আপনি আপনার এই ফাঁকা গুপ্তধনের সাথে অগ্নি সমাধিস্থ হবেন। এই বলে দুটো কালচে পাথরের টুকরো অর্জুন নিজের পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, পারিশ্রমিক হিসেবে দেবী চক্রনবীর এই দুটো ছোট অংশ আমি দিলাম, আপনার কোনো আপত্তি নেই তো? মৈনাকবাবু ঘাড় নেড়ে কোনো আপত্তি নেই জানালেন। এরপর অর্জুন তার হাতে ধরে থাকা দণ্ড দিয়ে ইন্সপেক্টর বর্মনের কপালে ত্রিভুজাকার চিহ্নের ছাপ বসিয়ে দিল। ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে উঠল ইন্সপেক্টর বর্মন। তারপর পকেট থেকে লাইটার বের করে এনে অর্জুন বলল, মৈনাকবাবু, আপনি আগে বেরিয়ে যান, দুজন একসাথে বেরোনোর সময় থাকবে না। এই পাথর অতি শীঘ্রই দাহ্য হয়। কথা মতো তিনি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকল। অর্জুন দ্রুত মাটিতে থাকা আরও 3টে জিনিস কুড়িয়ে নিল। এরপর লাইটারের আগুন পাথরের ওপর ফেলতেই দাউ দাউ করে জ্বলতে শুরু করলো সেটা। এক পাথর থেকে অন্য পাথরের গাত্রে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকলো। তার সাথে ক্রমশ জ্বলতে থাকলেন ইন্সপেক্টর বর্মন। অর্জুন আর পেছনে না ফিরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলেন। নিচে আগুনের প্রভাব ক্রমশ বাড়তে থাকলো, আর তার সাথে চিৎকারের শব্দ বাড়তে বাড়তে প্রতিধ্বনিত হতে শুরু করলো। ধীরে ধীরে উপরে উঠে এসে তারা ফলক দিয়ে সিঁড়ির মুখটা বন্ধ করে দিল। সাথে সাথেই নিচ থেকে ভেসে আসা আর্তনাদের আওয়াজটা যেন স্তব্ধ হয়ে গেল। অর্জুন এবারে ফলক স্পর্শ করে একবার প্রণাম করে মন্দিরের বাইরে এলো। সত্যেন্দ্রবাবুর মৃতদেহটা এখনো সেখানেই পড়ে আছে। মৈনাকবাবু জিজ্ঞেস করলেন, এনাকে কি করবেন এবারে? মানুষের মধ্যে ভয়টা থাকা প্রয়োজনীয়। মন্দির খননের কাজ বন্ধ করতে বলবেন কালকেই। এই বলে সে সত্যেন্দ্রবাবুর জামাটা খুলে নিয়ে সেই ত্রিভুজাকার জ্বলন্ত ছাইয়ের ছাপটা তার পিঠে ভালো করে বসিয়ে দিল। তারপর দুজন মিলে বৃষ্টির মধ্যে লাশটাকে টানতে টানতে তিস্তা নদীর ধারে পাথুরে জমিতে এনে ফেলে দিল। দূরে আকাশের ঘন কালিমার দিকে দুজনেই চেয়ে রইলেন, যেন অনন্ত নিঃসার অন্ধকার তাদের জীবনকে নতুন করে শুরু করতে বলছে। দূরে মেঘের দলের মাঝখান দিয়ে একটা সরু লম্বা আলোর নীলচে ঝলকানি সাপের ভঙ্গিতে চলে গেল। উনি তাহলে ওই খুনগুলো করতেন? চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে ঢুলু ঢুলু চোখে প্রশ্নটা করল অঙ্কিতা। গত রাতের সমস্ত ঘটনা তাকে বলেছে অর্জুন। সূর্যের টাটকা আলো আর বাতাস জানলা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করছে। সরকারি লোকজন মন্দিরের উপর মাটি ফেলার কাজ শুরু করেছে সকাল থেকে।
এদিকে ইন্সপেক্টর বর্মনের নিখোঁজ হওয়ার কেস ওপেন হয়েছে। একপাশে চেয়ারে মৈনাকবাবু মাথা নিচু করে উত্তর দিলেন, যাতে কেউ ওই মন্দিরের গহ্বরে না প্রবেশ করে মানুষের মধ্যে একটা ভয় আর কৌতূহল দুই তৈরি করতে, কিন্তু নিজে পুলিশ তো, তাই সে ভয় পায়নি। সেটা প্রমাণ করতেই যুক্তি দিয়ে অবিশ্বাসের ভান করত, নিজেই হত্যা করে নিজেই তদন্তের ভান করত। পিশাচ একেবারে। কিন্তু অর্জুন বাবু, গুপ্তধন নেই, এত সম্পত্তি কোথায় গেল? গুপ্তধন আছেও আবার নেইও। আপনাদের পূর্বপুরুষ ব্রহ্মতাল বংশের মানুষেরা একাধারে চালাক ছিলেন আবার বোকাও। মানে কি বলতে চাইছেন ঠিক বুঝছি না। যখন শেষ বর্মন রাজ নিজের সম্পত্তি রাজকোষ ফেরত চাইলেন, তখন কিছু সম্পদ ফেরত দিয়ে বাকি সকল সম্পদ দিয়ে ওনারা একটি মহামূল্যবান দাহ্য জ্বালানি প্রস্তর কিনেছিলেন, যার নাম হলো কাঞ্চন ভ্রান্তি। এটা শুধু আপনাদের এই স্থানেই পাওয়া যেত। তখন এর দাম অনেক ছিল। ওই বিশাল জমায়েত সম্পদ দিয়ে মাত্র ওই পরিমাণ কাঞ্চন ভ্রান্তি কেনা সম্ভব হয়েছিল, যা দিয়ে দেবী চক্রনবীর একটা বিশাল আকার মুখশ্রী বানানো যায়। মানে মানে ওই দেবী মূর্তি আমাদের গুপ্তধন ছিল? আগে হ্যাঁ, আমি ফলকের তঞ্চিত ভাষা আর ইন্টারনেটে যা অনুবাদ দেখেছি তাতে সেটাই স্পষ্ট হয়। মৈনাকবাবুর মাথায় হাত পড়ল। অত বিশাল সম্পত্তি এখন মাটির নিচে স্রেফ ছাই হয়ে গেছে। কেবলমাত্র দুটো টুকরো পড়ে আছে। অর্জুন দুটো টুকরো হাতের মধ্যে নিয়ে খেলতে খেলতে বলল, এই হলো আপনাদের রক্তচক্র নবীর গুপ্তধন। আপনি অত বড় সাইজের মূর্তিটিকে স্রেফ ছাই করে দিলেন। আফসোস করবেন না, বললাম না আপনাদের পূর্বপুরুষদের বুদ্ধি ছিল আবার ছিল না। তৎকালীন পরিস্থিতিতে ওনারা যে কাজটা করেছিলেন সেটার জন্য বাহবা প্রাপ্য। কিন্তু এই প্রস্তরের বর্তমান সময়ে কোনো মূল্য থাকবে কিনা সেই বিষয়টা ওনারা ভেবে দেখেননি। আজকের দিনে দাঁড়িয়ে এই পাথরের কোনো মূল্যই নেই মৈনাকবাবু। আমার কথায় বিশ্বাস না হলে যাচাই করে দেখতে পারেন। শুধু এইটুকু টুকরো কাউকে বিক্রি করতে পারেন কিনা দেখুন। অত বিশাল পরিমাণে কাঞ্চন ভ্রান্তি এখন কেউ নিত না, কোনো কাজেই তো লাগবে না, তারা কেন নেবে? আপনি তখন ওই বিশাল পরিমাণের পাথর না ফেলতে পারতেন না গিলতে। আচ্ছা, তবু আপনি চেষ্টা করে দেখবেন যদি কিছু পান। আমি শুধু স্মৃতির রক্ষার্থে আপনাদের দুজনের জন্য এই দুটো ছোট টুকরো তুলে এনেছি। এবার আপনারাই জানেন এই দুটো টুকরোও বিক্রি করবেন নাকি স্মৃতি হিসেবে রাখবেন। মৈনাকবাবু এখনো বুঝতে পারছেন না ওনার আফসোস করা উচিত নাকি হাফ ছেড়ে বাঁচার আনন্দ উপভোগ করা উচিত। উনি যেন নিজের মাথার চুল ছিঁড়তে পারলে বাঁচেন। অর্জুন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় অঙ্কিতা মিহিস্বরে বলে উঠল, এইটুকু টুকরো বিক্রি হলে তাও আন্দাজ কত টাকা পেতে পারে? যা পাবি তাতে হয়তো কলকাতায় ভালো মতো ফুটপাতের দোকানে ব্রেকফাস্টও হবে না। বেটার হবে পেপার ওয়েট হিসেবে ব্যবহার করতে পারিস। আমাদের ফিরতে হবে, গেট রেডি। গট গট শব্দ করে অর্জুন ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের মধ্যে একটা চাপা নিস্তব্ধতা বিরাজ করছে। মৈনাকবাবু আর অঙ্কিতার সমস্ত আশা, দীর্ঘদিনের প্রতীক্ষা সবকিছুই যেন লাক্ষাগৃহের ন্যায় এক পলকে শেষ হয়ে গেল। অর্জুন উপরে উঠে এসে নিজের ব্যাগপত্র গোছাচ্ছে। গোছগাছ কমপ্লিট করে স্নান সেরে ড্রেস আপ করে নিল। ড্রেসিং টেবিলে রাখা মানিব্যাগ থেকে শ্রেয়সীর হাস্যময় মুখটা উকি দিল। কাজে ফেরার পর থেকেই মনটা বেশ ফুরফুরে হয়েছে। শ্রেয়সী বারবার তাকে বলতো, এই কাজের জন্যই তুমি শান্তি খুঁজে পাও, কাজটা ছেড়ো না। অর্জুনের দু চোখ টলটল করে উঠল অশ্রুতে। ছবিতে ছোট্ট করে একটা চুম্বন করে বলল, কাজে ফিরছি শ্রেয়। পকেট থেকে ফোন বের করে হোয়াটসঅ্যাপ খুলে একটা বহু পুরনো নম্বরে মেসেজ পাঠাল অর্জুন। অর্জুন দিস সাইড, রিজিউমিং अगेन। এরপর জিনিসপত্র নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে কি মনে হতেই পকেটে হাত দিয়ে বের করে আনলো শেষ মুহূর্তের কুড়িয়ে তুলে আনা 3টি রত্ন। এই হলো দেবী রক্তচক্রনবীর আসল গুপ্তধন। ওনার 3 অক্ষমণি রত্ন, অগ্নিচূর্ণমণি, ত্রিনেত্র নবমণি এবং ভূচক্রবিন্দু। তার হাতের মধ্যে শোভা পাচ্ছে 3 মহামূল্যবান দুষ্প্রাপ্য লাল, নীল এবং সবুজাভ রত্ন। অঙ্কিতার আর অর্জুনের জন্য একটা গাড়ি বলে দিয়েছিল মৈনাকবাবু। পাহাড়ি রাস্তা বেয়ে গাড়িটা দ্রুত নিচের সমতলে নামছিল। বাইরের সবুজে দৃশ্য দেখতে দেখতে অঙ্কিতার খারাপ হয়ে থাকা মনটা
বেশ উদাসী হয়ে এলো। অর্জুনের কি মনে হলো, আলতো করে অঙ্কিতার কাঁধে হাত রাখল। অঙ্কিতার মুখে একটা তৃপ্তির আর শান্তির হাসি খেলে গেল। আলতো করে সে মাথা এলিয়ে দিল অর্জুনের বুকের মাঝে। মনে মনে ভাবছে, চক্রনবীর গুপ্তধন না পেলেও এখানে এসে জীবনের সবচেয়ে বড় গুপ্তধনটার খোঁজ হয়তো পেয়ে গেল সে। শান্তিতে দু চোখ আপনা থেকেই বন্ধ হয়ে এলো তার বেশ কিছুক্ষণ পরে টুং করে অপর প্রান্ত থেকে তার মেসেজের রিপ্লাইয়ের নোটিফিকেশন এলো। আর সেটা দেখেই অর্জুনের মুখে একটা চওড়া হাসির রেখা দেখা দিল। রিপ্লাইয়ে লেখা, ওয়েলকাম ব্যাক। শেষ হল লেখক অর্ণব ঘোষের কলমে রক্ত চক্রনবীর গুপ্তধন। আজকের গল্পের গল্প পাঠে ছিলাম আমি সৌভিক। গল্পে আনন্দ গোস্বামীর চরিত্রে রমাকান্ত, সত্যেন্দ্র সরকারের চরিত্রে সৌমদীপ, অঙ্কিতা মুখার্জির চরিত্রে মৌপিয়া, মৈনাক বর্মনের চরিত্রে কুমারজিৎ, অর্জুন ভৌমিকের চরিত্রে মৈনাক, ইন্সপেক্টর বর্মনের চরিত্রে পার্থ, নাইটগার্ড কমলের চরিত্রে আমি সৌভিক, নাইটগার্ড মুকেশের চরিত্রে দিব্যেন্দু। গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে সূর্য। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও এরকম নিত্য নতুন গল্প শোনার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না। এতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তবে আজ চলি, ফিরে আসব আগামী সপ্তাহে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।